তো আজকে হচ্ছে 15ই জানুয়ারি 2025। আমাদের বার কাউন্সিল প্রিলিমিনারি ব্যাচের 85তম ক্লাস এবং তামাদি আইনের দ্বিতীয় ক্লাস। গতদিন আমরা তামাদি আইনের যে প্রারম্ভিক বিষয়াবলী সহ 1 থেকে 4 ধারা পর্যন্ত আলোচনা করেছিলাম। আজকে 5 ধারা থেকে আলোচনা করব। তো গতদিন যে আলোচনাটা করেছিলাম সেটা যদি খুব সংক্ষেপে বলি, সেটা হলো যে তামাদি হলো, তামাদি আসলে কাকে বলে। তামাদি হচ্ছে আপনার একটা আরবি শব্দ। তামাদি বলতে বোঝায় হলো যে কোনো মামলা বা দরখাস্ত বা আপিল দায়েরের যখন একটা নালিশের কারণ উদ্ভব হবে, তারপর থেকে একটা নির্দিষ্ট সময় আছে, ওই সময়ের মধ্যে ওই মামলা আপিল বা দরখাস্তটা দায়ের করতে হবে। এই যে যে সময়টা, এই সময়টাকে বলে হচ্ছে আপনার তামাদি। তো তামাদি আইন আমাদের ভারতীয় উপমহাদেশে সর্বপ্রথম তামাদি সংক্রান্ত আইন প্রণয়ন করা হয় 1859 সালে। পরবর্তীতে 1859 সালের আইনের পরিবর্তে আবার একটা আইন প্রণয়ন করা হয় 1871 সালে। এবং 1871 সালে যে আইনটা প্রণয়ন করা হয়, সে আইনে সরকার কর্তৃক যে কোনো মামলা দায়েরের তামাদি মেয়াদ ছিল 60 বছর। এরপরে আবার প্রণয়ন করা হয় 1877 সালে। তারপরে আবার বর্তমানে আমরা যেটা পড়বো এটা প্রণয়ন করা হয় 1908 সালের 7ই আগস্ট। এবং এটা কার্যকর করা হয় 1909 সালের 1লা জানুয়ারি। এবং আমরা ওখানে গতদিন আলোচনা বিস্তারিত করেছিলাম, যারা মিস করেছেন লেকচারটা দেখে নেবেন, যে তামাদি আইন একটা পদ্ধতিগত আইন। শুধু তামাদি আইনের 2টা ধারা, 26 ধারা আর 28 ধারা, এই 2টা ধারা সাবস্ট্যান্টিভ নেচারের বা মূল বা তত্ত্বগত ধরনের। এছাড়া আমাদি আইনের মোট 2টা অংশ আছে, একটা অংশে আলোচনা করছে ধারা, আর একটা অংশে আলোচনা করছে তফসিল। আর তফসিলের মধ্যে আছে অনুচ্ছেদ। তো ধারা আছে অ্যাকচুয়ালি 32টা, বাট 32টা ধারার ভিতরে আপনার লাস্টের 3টা ধারা হচ্ছে বাতিল, অর্থাৎ বর্তমানে বলবৎ আছে 29টা। পরীক্ষায় প্রশ্ন আসে যে মোট ধারা কতটি, উত্তর কিন্তু 32টাই লিখতে হবে। আর যদি আছে বলবৎ কতটি, তাহলে হবে কত, 29টি। একইভাবে গতদিন একটা জিনিস আপনাদের বলা হয়নি, সেটা হলো যে আমাদের তামাদি আইনে মোট তফসিল আছে 3টা। তফসিল আছে 3টা, কিন্তু শেষের 2টা বাতিল। বর্তমানে বলবৎ আছে প্রথমটা। আর প্রথম তফসিলে 183টা অনুচ্ছেদ রয়েছে। আর এই 183টা অনুচ্ছেদকে ভাগ করা হয়েছে 3টি ভাগে। প্রথম ভাগে আছে মূল মূল দেওয়ানি মামলা দায়েরের তামাদি মেয়াদ 1 থেকে 149 অনুচ্ছেদ পর্যন্ত। দ্বিতীয় তফসিলে আছে 150 থেকে 157, 150 থেকে 157। এখানে বলছে আপিল দায়েরের তামাদি মেয়াদ, দেওয়ানি ফৌজদারি উভয় আপিল, এবং সবশেষে 158 থেকে 183, এটা হচ্ছে আপনার দরখাস্ত, বিভিন্ন দরখাস্ত দায়েরের তামাদি মেয়াদ। তো গতদিন আমরা তামাদি আইনের 1 ধারা পড়েছিলাম। 1 ধারায় যেটা বলা হয়েছে যে 1 ধারা ও 31 ধারা অবিলম্বে কার্যকর হবে, আর বাকি ধারা সমূহ কার্যকর হবে আপনার 1/1/1909 সাল থেকে। এছাড়া আমরা 2 ধারা পড়েছিলাম। 2 ধারায় মোট 11টা আপনার সংজ্ঞা আছে। সংজ্ঞাগুলো বিস্তারিত আলোচনা করেছিলাম, যেখানে সুখাধিকার আছে 2-এর 5, তারপরে আপনার ওই যে সরল বিশ্বাস আছে 2-এর 7, এরকম কয়েকটা আছে, একটু দেখে নিবেন। 3 ধারায় পড়েছিলাম। 3 ধারায় বলা হয়েছে যে নির্দিষ্ট সময়ের মধ্যে মামলা আপিল বা দরখাস্ত দায়ের করতে হবে। এরপরে যদি আপনি মামলা আপিল বা দরখাস্ত দায়ের করেন, তাহলে সেটা কিন্তু আপনার খারিজ হয়ে যাবে। তো এখানে একটা কথা বলে রাখা ভালো, এখানে মামলা বলতে বোঝাচ্ছে সুট, দেওয়ানি মামলা। অর্থাৎ মূল ফৌজদারি মামলার ক্ষেত্রে কিন্তু 3 ধারা প্রযোজ্য হবে না। অর্থাৎ ফৌজদারি মূল মামলা দায়েরের কোনো নির্দিষ্ট তামাদি মেয়াদ নেই। এবং 3 ধারায় আরো একটা বিষয় বলেছিলাম, যে 3 ধারায় মামলা খারিজ সমান সমান হচ্ছে কি, আপিল খারিজ। মামলা খারিজ সমান সমান আপিল খারিজ। এছাড়া 4 ধারায় আমরা পড়েছিলাম যে আরজি খারিজ, জি, মামলা খারিজ সমান সমান আরজি খারিজ, জি। জি, ধন্যবাদ। এবং সেটা হচ্ছে একটা ডিক্রি, জি। 4 ধারায় পড়েছিলাম যেদিন কোনো মামলা আপিল বা দরখাস্ত শেষ দিন আপনি দায়ের করতে গেলেন, কিন্তু শেষ দিন আছে সরকারি ছুটি, তাহলে পরবর্তী যেদিন আদালত খোলা থাকবে সেই দিনই দায়ের করা যাবে। তো এই জায়গায় মূল মামলা দায়েরের ক্ষেত্রে বিচারক ছুটিতে থাকলে কিছু যায় আসে না, কারণ মূল মামলা দায়ের করতে হয় কার কাছে, সেরেস্তাদারের কাছে। এটাই বলছে কত ধারায়, 4 ধারায়। তো গতদিন আমরা 4 ধারা পর্যন্ত আলোচনা করেছিলাম। আজকে ইনশাল্লাহ আমরা আলোচনা করব তামাদি আইনের 5 ধারা।
তামাদি আইনের 5 ধারাটা খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয়। লিখিত পরীক্ষায় বারবার এখান থেকে প্রশ্ন আসে। প্রিলিমিনারিতে তো দুই দুই মার্ক তো minimum এখান থেকে পাবেনই, এবং লিখিত পরীক্ষায় এখান থেকে প্রচুর প্রশ্ন আসে, ঘুরে ফিরেই বারবার প্রশ্ন আসে। তামাদি আইনের 5 ধারায় দেখেন, তামাদির বিলম্ব মওকুফ বা কন্ডোনেশন অফ ডিলে। বিলম্ব তো বিলম্ব মওকুফ আসলে কি সেটা একটু বোঝা দরকার। যে তামাদি আইনের 3 ধারায় বলছে যে নির্দিষ্ট সময়ের পরে মামলা, আপিল বা দরখাস্ত যদি দায়ের করেন সেগুলো আদালত খারিজ করতে বাধ্য, তাতে অপরপক্ষ এসে আপত্তি করুক বা থাকুক। বুঝতে পারছেন? কিন্তু তামাদি আইনের 5 ধারায় বলছে যে আপনার যদি ওই মামলা, আপিল বা দরখাস্ত, তা তার আগে প্রথমেই বলিনি তামাদি আইনের 5 ধারা মূল দেওয়ানি মামলার ক্ষেত্রে প্রযোজ্য না। অর্থাৎ তামাদি আইনের 5 ধারা আমরা একটু পরেই পড়বো যে 5টি বিষয়ের ক্ষেত্রে প্রযোজ্য, তবে সেখানে মূল দেওয়ানি মামলা নেই। অর্থাৎ মামলা, আপিল বা সরি আপিল, দরখাস্ত বা অন্যান্য দরখাস্ত যদি আপনি নির্দিষ্ট সময়ের মধ্যে দায়ের করতে না পারেন, তারপরে এসে যদি আপনি দায়ের করতে যান, তবে আপনার যদি যথোপযুক্ত কারণ থাকে, যথেষ্ট কারণ থাকে, তাহলে আপনি 5 ধারায় আদালতে বিলম্ব মওকুফের আবেদন করতে পারেন যে ইওর অনার, আমার বিলম্ব মওকুফ করে আমার দরখাস্তটা বা আমার আপিলটা গ্রহণ করা হোক। উদাহরণস্বরূপ বলা চলে, আমরা যে গতদিন একটা প্রশ্ন করছিলাম যে মূল মামলা যেদিন দায়েরের শেষ দিন, সেই দিন ধরেন বাদীর পিতা মারা গেছে, এই কারণে সে মূল মামলা দায়ের করতে পারে নাই। তো বাদীর পিতা মারা যাওয়ার কারণে সে মামলা দায়ের করতে না পারলে পরবর্তী দিনে সে যদি বলে যে লাস্ট দিন আমার পিতা মারা গেছে, এই কারণে আমি মামলা করতে পারে নাই, তবুও এখানে তার বিলম্ব মওকুফ করা হবে না, কারণ তামাদি আইনের 5 ধারার বিধানাবলী সুটের ক্ষেত্রে প্রযোজ্য হবে না। কিন্তু এটা যদি আপিল হতো, এটা যদি রিভিশন হতো, এটা যদি রিভিউ হতো, তাহলে সেই ক্ষেত্রে ওই যে যেদিন শেষ দিন, সেই দিন যদি তার পিতা মারা যায়, তাহলে পরবর্তী দিন এসে সে যদি বলতো যে অমুক দিন আমার পিতা মারা গেছে, এই জন্য আমি আসতে পারিনি বা আপিলটা দাখিল করতে পারিনি, তাহলে কিন্তু আবার এটা যথেষ্ট কারণ হিসেবে বিবেচিত হতো, এবং আদালত তার বিবেচনামূলক ক্ষমতা বলে বিলম্ব মওকুফ করলেও করতে পারতো। এখন বিলম্ব মওকুফ করতে কিন্তু অ্যাকচুয়ালি আদালত বাধ্য না। এটা হলো আদালতকে আপনি যদি সন্তুষ্ট করতে পারেন, তাহলে সে বিলম্ব মওকুফের আদেশ দিতে পারে। তো এখানে আর একটা কথা মনে রাখা ভালো, যে আমাদের এই তামাদি আইনের 5 ধারা তাহলে কিসের ক্ষেত্রে প্রযোজ্য না বলেন? মূল মামলার ক্ষেত্রে প্রযোজ্য না। আর যে কথাটা মনে রাখা ভালো সেটা হলো যে তামাদি আইনের 5 ধারায় আপনার 1000 দিনও বিলম্ব হতে পারে। ধরেন একটা আপিল দায়ের করতে হয় 30 দিনের মধ্যে, আপনি ধরেন 3 বছর পরে এসে আপিলটা দায়ের করছেন। 3 বছর তো প্রায় 1000 দিনের চেয়েও বেশি। তো এক্ষেত্রেও আদালত আপনার বিলম্ব মওকুফ করতে পারে যদি আপনার সাফিসিয়েন্ট কজ থাকে, মানে যথোপযুক্ত কি থাকে বলেন, কারণ থাকে। কিন্তু আপনার বিলম্ব হয়েছে মাত্র 2 দিন, কিন্তু ওই 2 দিনের আপনার কোনো যথেষ্ট কারণ নাই, আপনি অবহেলা ছিল, আপনার নেগলিজেন্স ছিল, তাহলে কিন্তু আপনার বিলম্ব মওকুফ করবে না। অর্থাৎ যেটা বোঝা গেল যে এখানে কতদিন বিলম্ব হলো এটা বিষয় না, বিষয়টা হলো যে আপনার যৌক্তিক ব্যাখ্যা আছে কিনা, এটা, এই আর কি। তো আমরা একটু পড়া শুরু করি। দেখেন, তামাদি আইনের 5 ধারায় তামাদির বিলম্ব মওকুফের বা কন্ডোনেশন অফ ডিলে আবেদন করতে হয়। আর একটু বলিনি, এই 5 ধারায় কন্ডোনেশন অফ ডিলে এই শব্দটা একবারও নেই। আপনি যদি 5 ধারা তল্লাশি করেন, এখানে কন্ডোনেশন অফ ডিলে শব্দটা কি একবারও নাই। সাধারণ নিয়ম হলো কোন আপিল, রিভিউ বা রিভিশন আইনে, মানে তামাদি আইনের প্রথম শিডিউলে উল্লেখিত সময়ের মধ্যে দায়ের করতে হয়। আপিল, রিভিউ, রিভিশন বা আবেদন ইত্যাদি নির্ধারিত সময়ের মধ্যে দাখিল করতে না পারলেও 3 ধারার বিধান অনুযায়ী উক্ত দরখাস্ত খারিজ করে দিতে পারে। কারণ নির্দিষ্ট সময়ের মধ্যে যদি দাখিল না করে, তাহলে তা আদালত খারিজ করে দিতে পারে না, খারিজ করে দিবে এটাই ওনার জন্য কি বাধ্যতামূলক। বিলম্বে আপিল, রিভিউ, রিভিশন বা কোনো আবেদন করার কারণে যেন উক্ত আপিল, রিভিউ বা রিভিশন বা আবেদনটি খারিজ না হয়, সেজন্য তামাদি আইনের 5 ধারায় বিলম্ব মওকুফের আবেদন করতে হবে। অ্যাপ্লিকেশন ফর কন্ডোনেশন অফ ডিলে, বা সময় বৃদ্ধির আবেদন করতে হবে, অ্যাপ্লিকেশন ফর এক্সটেনশন অফ পিরিয়ড।
আপিলকারী বা দরখাস্তকারী যদি আদালতকে সন্তুষ্ট করতে পারে যে নির্ধারিত মেয়াদের মধ্যে আপিল দায়ের বা দরখাস্তটি দাখিল না করার, বল দিবেন যথেষ্ট কারণ ছিল, সাফিসিয়েন্ট ছিল, কি ছিল বলেন, যথেষ্ট কারণ ছিল, তাহলে আদালত বিলম্ব মওকুফের আবেদন মঞ্জুর করতে পারে। তো একটু আমরা দেখি যে 5 ধারায় আসলে প্রকৃতপক্ষে কি বলছে। লিমিটেশন অ্যাক্ট, যদি কারো কোনো প্রশ্ন থাকে, আপনাদের সবাই আমি মিউট করে দিলাম, কারণ আপনারা অনেকে আনমিউট করে এখানে শব্দ করেন। কোনো প্রশ্ন থাকলে টেক্সট দিবেন, তাহলে তাকে আনমিউট করে কথা বলার সুযোগ দিব। দেখেন, তামাদি আইন 1908-এর 5 ধারায় বলা হয়েছে, অ্যাকচুয়ালি 5 ধারায় 5টা বিষয় বলছে, 3 ধারায় বলছে 3টা বিষয়, খালি 4 ধারায় 4টা বিষয় হলে মিলে যাইতো। 4 ধারায় বলছে কয়টা? 3টা। ঠিক আছে, তো দেখেন, কোন আপিল, রায় পুনর্বিচার বা পুনরীক্ষণের দরখাস্ত বা আপিলের অনুমতি দরখাস্ত বা অন্য যে কোনো দরখাস্ত যার উপর এই ধারা বলবৎ যে কোনো আইন দ্বারা বা অধীনে প্রযোজ্য করা হয়, তার নির্ধারিত তামাদি মেয়াদ অতিবাহিত হওয়ার পর গ্রহণ করা যেতে পারে, যে ক্ষেত্রে আপিলকারী বা দরখাস্তকারী, আন্ডারলাইন করবেন, আদালতকে সন্তুষ্ট করতে পারে যে এমন মেয়াদের মধ্যে আপিল আনা না করার বা দরখাস্ত দাখিল না করার, বল দিবেন যথেষ্ট কারণ ছিল। মানে সহজ কথা হলো যে আপনি 5টা আপিলের অনুমতির দরখাস্ত, রায় রিভিউর দরখাস্ত, রিভিশনের দরখাস্ত, অন্যান্য দরখাস্ত, এই 5টা জিনিস আপনি নির্দিষ্ট সময়ের মধ্যে দাখিল করতে পারেন নাই। তো পরবর্তীতে দাখিল করলে আদালত এটা একসেপ্ট করতে পারে যদি আপনি কি দেখান, যথেষ্ট কারণ দেখেন। কিন্তু এই 5 ধারায় যথেষ্ট কারণ কোন কোনগুলা, সেটা এই 5 ধারায় বলা হয়নি। এটা হলো আদালতের বিবেচনামূলক ক্ষমতা, আদালত কোনটাকে যথেষ্ট কারণ বিবেচনা করবে নাকি করবে না, এটা আদালতই একমাত্র নির্ধারণ করবে। তো এখন দেখেন, আপনাদের পুরাতন বইতে না থাকলে সমস্যা নাই, মূল কথাই একই, ওই যা আছে অতটুকু পড়লেই এনাফ। এই জায়গায় একটু বিস্তারিত বলছে আর কি। কতিপয় ক্ষেত্রে সময় বৃদ্ধিকরণ, আন্ডারলাইন করবেন, এক্সটেনশন অফ পিরিয়ড ইন সার্টেইন কেসেস, এটাই হলো 5 ধারার প্রকৃত হেডলাইন, শিরোনাম। এখানে 5 ধারার শিরোনাম কিন্তু কন্ডোনেশন অফ ডিলে না, 5 ধারার শিরোনাম কি, কতিপয় ক্ষেত্রে সময় বৃদ্ধিকরণ বা এক্সটেনশন অফ পিরিয়ড ইন সার্টেইন কেসেস। লিমিটেশন, দ্য লিমিটেশন অ্যাক্ট 1908-এর 5 ধারার হেডলাইনে বলা হয়েছে কতিপয় ক্ষেত্রে সময় বৃদ্ধিকরণ বা এক্সটেনশন অফ পিরিয়ড ইন সার্টেইন কেসেস, অথবা 5 ধারায় গোল দিবেন 5টি ক্ষেত্রে উল্লেখ করা হয়েছে, 5টি গোল দেন, এবং উল্লেখিত এই 5টি ক্ষেত্রে শুধুমাত্র সময় বৃদ্ধি করা যেতে পারে। 5টি ক্ষেত্রে হলো কি কি দেখেন, আপিল, এই আপিল দেওয়ানি আপিলও হতে পারে, এই আপিল ফৌজদারি আপিলও হতে পারে। আপিল করার অনুমতি দরখাস্ত, অ্যান অ্যাপ্লিকেশন ফর লিভ টু আপিল, আপিল করার অনুমতির দরখাস্ত হলো কিছু কিছু আপিল আছে যে আপনি অধিকার বলে করতে পারবেন না, যেরকম বাংলাদেশ সুপ্রিম কোর্টের 2টা বিভাগ, একটা হলো অ্যাপিলেট ডিভিশন, তার নিচে হলো হাইকোর্ট ডিভিশন। সো হাইকোর্ট ডিভিশনের কোন আদেশের বিরুদ্ধে আপিল করতে হয় আপিল আপিল বিভাগে। তো আপিল বিভাগে আবার যে আপিলটা অধিকার বলেই করা যায় সেটা শুধু আপিল, আর আপিল বিভাগে কিছু কিছু আপিল আছে করতে হলে আদালতের অনুমতি লাগে, সেটা বলে লিভ টু আপিল বা অনুমতি সাপেক্ষে আপিল। তার মানে আপাত দৃষ্টিতে এটা বলা যায় যে লিভ টু আপিল আমাদের বাংলাদেশের প্রেক্ষাপটে শুধু কোথায় করা যায়, আপিল বিভাগে। আপিল বিভাগে কোথায় বলেন, আপিল বিভাগে। ধন্যবাদ। তারপরে দেখেন, রায় রিভিউর আবেদন, অ্যান অ্যাপ্লিকেশন ফর রিভিউ অফ জাজমেন্ট, রিভিশনের দরখাস্ত, অ্যান অ্যাপ্লিকেশন ফর রিভিশন, অন্য কোনো আবেদনের ক্ষেত্রে যেখানে 5 ধারা প্রযোজ্য করা যায়, এনি আদার অ্যাপ্লিকেশন টু হুইচ দিস সেকশন মে বি মেড অ্যাপ্লিকেবল। এখন আপনি বলতে পারেন যে এই অন্য কোনো ক্ষেত্র বলতে কি বোঝাইছে, অন্য কোনো ক্ষেত্র বলতে অনেক কিছু বোঝায়। ধরেন আমি যদি বলি যে তামাদি আইনে আমরা ওই যে, সরি, তামাদি আইনি যে 176 এবং 177 ধারায় বলা হয়েছে যদি কোনো মামলায় বাদী বা বিবাদী মারা যায় তাহলে পক্ষভুক্ত হতে হয় 90 দিনের মধ্যে। তো 90 দিনের মধ্যে আপনি পক্ষভুক্ত হইতে পারেন নাই, যৌক্তিক কারণ ছিল। তারপরে যদি দেখা গেলো 120 দিনের মাথায় আপনি পক্ষভুক্তর আবেদন করছেন, তাহলে আদালত যদিও 90 দিনের মধ্যে পক্ষভুক্ত হইতে পারেন নাই, কিন্তু 120 দিনের মধ্যে পক্ষভুক্তর আবেদন করলে যদি আপনার কি থাকে, যথেষ্ট কারণ থাকে, আদালত আপনার পক্ষভুক্তর আবেদন মঞ্জুর করলেও করতে পারে।
তো এরকম অনেক দরখাস্ত আছে। অন্যান্য দরখাস্ত বলতে বুঝায় যে দরখাস্তগুলা তামাদি আইনের 158 থেকে 183-র মধ্যে পড়ে। বুঝতে পারছেন? জি। তো এখন আমরা চলে আসি, দেখেন যে বিলম্বের যথেষ্ট কারণ, ওখানে 5 ধারায় কিন্তু বলা হয় নাই যে বিলম্বের যথেষ্ট কারণ কি। 5 ধারায় বলছে শুধু যথেষ্ট কারণ, কিন্তু কোন কোন কারণগুলো যথেষ্ট কারণ হতে পারে এই ব্যাখ্যা কিন্তু 5 ধারায় বলে নাই। তো এখান থেকে লিখিত পরীক্ষায় প্রশ্ন আসে যে যথেষ্ট কারণ বলতে কি বোঝায়, কি বুঝো, বা তামাদি আইনের 5 ধারার বিধানাবলী সাপেক্ষে যথেষ্ট কারণ বা সাফিসিয়েন্ট কজের ধারণাটি ব্যাখ্যা করুন। এটা বিবিআই প্রশ্ন লিখিত পরীক্ষার ক্ষেত্রে। তাহলে দেখেন, 5 ধারার আবেদনের ক্ষেত্রে আবেদনকারীকে প্রমাণ করতে হবে যে আপিল বা আবেদন তফসিলে উল্লেখিত সময়ের মধ্যে দাখিল না করার যথেষ্ট কারণ তার ছিল। বিভিন্ন মামলায় 5 ধারার আবেদনের ক্ষেত্রে নিম্নলিখিত বিষয়গুলো বিলম্বের যথেষ্ট কারণ হিসেবে উল্লেখ করা হয়েছে। বিভিন্ন উচ্চ আদালতের বিভিন্ন নজিরে যথেষ্ট কারণের যে কারণগুলো দেখানো হয়েছে সেগুলো একটু দেখেন। যে মামলা দায়েরের পর তার আইনে পরিবর্তন, ধরেন একটা আইনে ছিল যে আইনে ছিল আগে 5 লাখ টাকা পর্যন্ত দেওয়ানি মামলার যে কোনো আপিল করতে হতো জেলা জজ আদালতে, কিন্তু এখন করতে হয় 5 কোটি টাকা পর্যন্ত কত জেলা জজ আদালত। এখন আইনে ধরেন ছিল যে জেলা জজ আদালতে করবে, তো উনি জেলা জজ আদালতে করলো, কিন্তু ওখানে গিয়ে জানতে পারলো যে আপিলটা অ্যাকচুয়ালি হবে হাইকোর্ট ডিভিশনে। কিন্তু হাইকোর্ট ডিভিশনে যখন আপিল করতে গেল দেখা গেল যে ততদিনে তামাদি মেয়াদ শেষ। তাহলে আপনি দেখাইতে পারেন যে এখানে আপনার কি হয়েছে, মানে আইনের পরিবর্তনের কারণে আপনি বুঝতে পারেননি। তারপরে দেখেন পক্ষগণের অসুস্থতা, পক্ষগণের কারাবাস। পক্ষগণের অসুস্থতা তো বুঝেন যে কেউ অসুস্থ হতে পারে, কারাবাস যে যখন আপনি আপিল রিভিউ রিভিশন করবেন ওই মুহূর্তে আপনি ছিলেন কারাগারে। দারিদ্রতা, অর্থের অভাব, যে ক্ষেত্রে যে ক্ষেত্রে পক্ষ সরকারি কর্মকর্তা। অশিক্ষিত বা অজ্ঞতা, সাধারণ অবহেলা, এটা কেটে দেন। অবহেলা থাকলে আপনার কোনোদিনই বিলম্ব মওকুফ করবে না, এটা কাটেন, সাধারণ অবহেলাটা কাটেন। অসাধারণকার, অসাধারণ অবহেলা থাকলেই আপনার ওই জায়গা বিলম্ব মওকুফের কোনো সম্ভাবনা নেই। কোনো গাফিলতি বা অবহেলা থাকা যাবে না। বুঝতে পারছেন? আইনজীবীর প্রকৃত ভুল ইত্যাদি। সো সাফিসিয়েন্ট কজ এগুলা ছাড়াও আরো অনেক জিনিস থাকতে পারে যেটা আদালতের কাছে যৌক্তিক মনে করে। ধরেন আপনি আম, যেদিন আপনার মামলা, মানে যেদিন আপিল করার শেষ দিন, দেখা গেল ওই দিন আপনার একটা বার কাউন্সিলের পরীক্ষা আছে, যে ওই পরীক্ষা, তাহলে এটা একটা কি কারণ হইতে পারে, যৌক্তিক কারণ হতে পারে আর কি। জি। তো এখানে একটা মামলার রেফারেন্স আছে, এই মামলার রেফারেন্সটা আপনাদের লিখিত পরীক্ষার সময় কাজে লাগবে এই প্রশ্নের উত্তর করার ক্ষেত্রে। দেখেন আকুব আলী বনাম ফুলচাঁদ 12 BLD বাংলাদেশ লিগাল ডিসিশন, HCD মানে হলো হাইকোর্ট ডিভিশন, 479 পেজে। এখানে দেখেন এই মামলায় দরখাস্তকারী জন্ডিস রোগে আক্রান্ত থাকা অবস্থায় স্থানীয় কবিরাজের চিকিৎসাধীন ছিলেন। গোপালগঞ্জে একটা সময় পর্যন্ত হরষিত বালা জন্ডিসের চিকিৎসা করতেন। তো ধরেন সেই লোকটা জন্ডিস রোগে আক্রান্ত থাকা অবস্থায় কার কাছে চিকিৎসাধীন ছিলেন? কবিরাজের কাছে। যদিও তিনি তার অসুস্থতার সমর্থনে কোনো সার্টিফিকেট দাখিল করতে পারেন নাই, মানে কবিরাজ তো আর মেডিকেল সার্টিফিকেট দিতে পারেন না, তবুও দরখাস্তকারী, আন্ডারলাইন করবেন, সরল বিশ্বাসে এবং সন্তোষজনক উপায়ে তার দরখাস্ত দায়েরের, আন্ডারলাইন করবেন, 350 দিন বিলম্ব মওকুফ হওয়ার কারণ ব্যাখ্যা করতে পারায় হাইকোর্ট বিভাগ সন্তুষ্ট হয়ে দরখাস্তকারীর 350 দিনের বিলম্ব মওকুফ করেছিল। দেখেন সাধারণত আপনি অসুস্থতা আছেন কিনা এটা প্রমাণের একটা বড় বিষয় হলো মেডিকেল সার্টিফিকেট আছে কিনা, কিন্তু ইনি ছিলেন কবিরাজের কাছে, তো কবিরাজের কাছে থাকলেও কবিরাজের তো আর মেডিকেল সার্টিফিকেট দেওয়ার মানে ক্ষমতা নাই। তারপরেও আদালত সে কনভিন্স করতে পারছে যে কোনো উপায় যে আমি আসলেই অমুক কবিরাজের কাছে ছিলাম। তো সেই ক্ষেত্রে আদালত তারে কত দিনের বিলম্ব মওকুফ করছে? 350 দিন। 350 দিন। কিন্তু আবার দেখেন যে মাত্র 2 দিন বিলম্ব হয়েছে, কিন্তু আপনি কোনো যৌক্তিক ব্যাখ্যা দেখাতে পারেন নাই, বলেন তো দেবে কিনা? আপনি যদি বলেন না আমার তো মাত্র একদিনই বিলম্ব হয়েছে, মওকুফ করেন, হবে? হবে না। অবশ্যই আপনার কি থাকতে হবে? যৌক্তিক কারণ থাকতে হবে।
এখন এটা ইম্পর্টেন্ট, দেখেন যে পাঁচ ধারার বিধান যে ক্ষেত্রে প্রযোজ্য না, পাঁচ ধারার বিধান কোন কোন ক্ষেত্রে প্রযোজ্য না। আমরা একটু আগে বলেছিলাম যে পাঁচ ধারার বিধান মূল দেওয়ানি মামলার ক্ষেত্রে প্রযোজ্য না, অর্থাৎ আপনি যে কোনো কারণে যদি মূল মামলা আপনি না করতে পারেন তাহলে আপনি পাঁচ ধারার সুবিধাটা মূল দেওয়ানি মামলার ক্ষেত্রে পাবেন না। দেখেন, পাঁচ ধারার বিধান মূল মকদ্দমা বা সুটের ক্ষেত্রে প্রযোজ্য না, এবং এই কারণে মকদ্দমার জন্য নির্ধারিত সময় অতিবাহিত হয়ে গেলে পাঁচ ধারায় উক্ত মেয়াদ বৃদ্ধির জন্য আবেদন করা যায় না। পাঁচ ধারায় কি বলেন? মূল দেওয়ানি মামলার ক্ষেত্রে প্রযোজ্য না। বলেন তো তানভীর আলম খান, পাঁচ ধারা কি মূল ফৌজদারি মামলার ক্ষেত্রে প্রযোজ্য? এখানে ফৌজদারি মামলায় তো তামাদি তাহলে কি মূল ফৌজদারি মামলার ক্ষেত্রে প্রযোজ্য কিনা দায়েরের ক্ষেত্রে? না। ফৌজদারি মামলা, মূল ফৌজদারি মামলার ক্ষেত্রে তো তামাদি আইনেরই দরকার নাই, সব পাঁচ ধারার প্রশ্ন তো পরের বিষয়। মূল ফৌজদারি মামলা যৌক্তিক কারণ থাকলে 50 বছর পরেও দায়ের করা যায়। দ্য লিমিটেশন অ্যাক্ট 1908 এর প্রথম তফসিলের 1 থেকে 149 অনুচ্ছেদে উল্লেখিত মকদ্দমার মেয়াদ বৃদ্ধি করতে পাঁচ ধারায় আবেদন করা যায় না। সো পাঁচ ধারা অ্যাকচুয়ালি কয়টা ক্ষেত্রে প্রযোজ্য? পাঁচটা ক্ষেত্রে। তিন ধারা তিনটা ক্ষেত্র, পাঁচ ধারা পাঁচটা ক্ষেত্র, কিন্তু চার ধারা কয়টা ক্ষেত্র? তিনটা। জি। তো এখানে যে উদাহরণ আছে অনেক বড় বড় উদাহরণ, এগুলো আপনাদের বিস্তারিত পড়ার কিছু নাই, এমনিতে জাস্ট একটু মনে রাখেন যে মূল মামলার এখানে যে উদাহরণটা আছে যে একজন চুক্তি করছে, চুক্তি রদের মামলা করতে হয় 1 বছরের মধ্যে, কিন্তু সে মামলা করছে 1 বছরের পরে। যতই তার যৌক্তিক কারণ থাকুক, বলেন তো পাঁচ ধারায় বিলম্ব মওকুফ করবে কিনা? মূল মামলার ক্ষেত্রে বিলম্ব মওকুফের কোনো সুযোগ নাই। এটাই তো উদাহরণ 1 আর 2 আমি পড়লাম না, এটা আপনারা একবার পড়লে সহজেই বুঝতে পারবেন। এখন দেখেন, বিশেষ আইনে উল্লিখিত বিশেষ তামাদি মেয়াদের ক্ষেত্রে পাঁচ ধারা প্রযোজ্য না। তাহলে আমরা পাঁচ ধারা প্রযোজ্য না পেলাম, মূল দেওয়ানি মামলার ক্ষেত্রে প্রযোজ্য না। এখন আসেন যে পাঁচ ধারা বিশেষ আইনের ক্ষেত্রেও প্রযোজ্য না, পাঁচ ধারা বিশেষ আইনের ক্ষেত্রেও প্রযোজ্য না। এখান থেকে আমাদের বার কাউন্সিল লিখিত পরীক্ষায় প্রশ্ন আসে যে বিশেষ আইনের ক্ষেত্রে তামাদি আইনের পাঁচ ধারায় বিলম্ব মওকুফের দরখাস্ত করার সুযোগ আছে কিনা, বা আদালত বিশেষ আইনের ক্ষেত্রে পাঁচ ধারায় তার ক্ষমতা প্রয়োগ করতে পারে কিনা। প্রথমত উত্তর হচ্ছে না। এখন সবার আগে একটু বোঝা দরকার যে বিশেষ আইন আসলে কি। শুনেন, এই যে যে তামাদি আইনের 1 থেকে 183 অনুচ্ছেদ যে সকল মামলা বা আপিল বা দরখাস্তর ক্ষেত্রে প্রযোজ্য, এই 183টা যে সকল মামলা আপিল বা দরখাস্তের ক্ষেত্রে প্রযোজ্য, সেই সকল মামলা বা আপিল বা দরখাস্ত হলো সাধারণ আইন, সাধারণ আইনের অধীন। মানে এই যে যে আপনি যে আমাদের যে দেওয়ানি কার্যবিধি মানে সুনির্দিষ্ট প্রতিকার আইন, একটা কি আইন? সাধারণ আইন। তারপরে এই যে যে আপনার যে দেওয়ানি কার্যবিধি বলেন, ফৌজদারি কার্যবিধি বলেন, এইগুলো হচ্ছে সবগুলো হচ্ছে কি সাধারণ আইন। তবে এই আমার একটা জিনিস মনে রাখতে হবে যে তামাদি আইনের 183টা অনুচ্ছেদ যে ক্ষেত্রে প্রযোজ্য, সেইগুলার ক্ষেত্রেই তামাদি আইনের পাঁচ ধারা প্রযোজ্য। কিন্তু যদি কোনো বিশেষ আইনে বলা থাকে যে আপিল করার মেয়াদ, ধরেন আমি যদি বলি নারী ও শিশু নির্যাতন দমন আইনের অধীন যে কোনো আপিল করতে হয় 60 দিনের মধ্যে, কয় দিনের মধ্যে? এটা ওই আইনেই বলা আছে। সো ওই আপিলটা কি তামাদি আইন অনুযায়ী হচ্ছে নাকি ওই আইনের বিধান হচ্ছে? তাহলে এই জায়গা তামাদি আইনের পাঁচ ধারা প্রযোজ্য না। তামাদি আইনের পাঁচ ধারা প্রযোজ্য হতো যদি ওই আপিলটা হতো কি আইন অনুযায়ী? তামাদি আইন অনুযায়ী। হ্যাঁ, এরপরে যদি আমি এইভাবে বলি যে ইভেন এখানে যে ব্যাখ্যাটা আসছে সেটা হলো যে ধরেন আমরা আসতেছি যে খালাসের ক্ষেত্রে, আমরা যখন ফৌজদারি কার্যবিধি পড়েছিলাম যে খালাসের ক্ষেত্রে পিপি আপিল করে হলো 6 মাসের মধ্যে, তামাদি আইনের 157 অনুচ্ছেদ। কত অনুচ্ছেদ বলেন? তামাদি আইনের 157 অনুচ্ছেদ। আর পিপি ধরেন জিয়ার মামলার ক্ষেত্রে আপিল করে 6 মাসের মধ্যে, কিন্তু খালাসের ক্ষেত্রে যদি সিয়ার মামলা হয় তাহলে নালিশকারী আপিল করবে 417(3) 60 দিনের মধ্যে। এই 417(3)টা ফৌজদারি কার্যবিধি। কোন জায়গায়? ফৌজদারি কার্যবিধি। সো যদিও একটু আগে বললাম যে ফৌজদারি কার্যবিধি, বাট অ্যাকচুয়ালি এই জায়গায় যে 60 দিন, এই 60 দিনের মধ্যেই
আপিলটা করতে হবে। এই জায়গা ওই 5 ধারার সুবিধা পাওয়া যাবে না, কারণ এই 60 দিনের কথা বলা আছে কোথায়, ওই আইনে বলা আছে। যদি তামাদি আইনের কোন অনুচ্ছেদ অনুযায়ী আপিলটা হতো, সেই ক্ষেত্রেই 5 ধারার বিধানটা কি বলেন প্রযোজ্য। কিন্তু যদি কোথাও কোনো আপিল, রিভিউ বা রিভিশনের ওই আইনে যদি আলাদা কোনো বিধান থাকে, তাহলে ওইটাই প্রযোজ্য, ওই জায়গা তামাদি আইনের 5 ধারার সুবিধা প্রযোজ্য হবে না। আবারও একটু বলি, যে যে সকল দরখাস্ত বা আপিলের ক্ষেত্রে তামাদি আইনের 150 থেকে 183 অনুচ্ছেদ এইগুলা প্রযোজ্য, সেই সকল ক্ষেত্রেই 5 ধারার সুবিধা পাওয়া যাবে। কিন্তু ধরেন নারী ও শিশু নির্যাতন দমন আইন, তারপরে আপনার বলি যে অর্থ ঋণ আদালত আইন, বিশেষ ক্ষমতা আইন, এই আইনে আপিল কত দিনের মধ্যে করবে সেটা এই আইনের মধ্যেই বলা আছে। এই জায়গা তামাদি আইনের 150 থেকে 183 অনুচ্ছেদের সুবিধা মানে হচ্ছে না। তো যেহেতু ওই আইনেই আপিলের তামাদি মেয়াদ বলা আছে, তাহলে ওই সময়ের মধ্যেই আপিলটা করতে হবে। ওই ক্ষেত্রে তামাদি আইন যদি দেরি হয়ে যায়, ধরেন আপনি নারী শিশুর মামলায় আপিল করার কথা 60 দিনের মধ্যে, কিন্তু আপনি 60 দিনের মধ্যে আপিল করেন নাই, 65 দিন হয়ে গেছে, ধরেন আপনি অসুস্থ ছিলেন, যৌক্তিক কারণ সাফিসিয়েন্ট কজ আছে, তো এই ক্ষেত্রে কি তামাদি আইনের 5 ধারার সুবিধা পাওয়া যাবে কিনা? বিশেষ আইনের ক্ষেত্রে তামাদি আইনের 5 ধারার সুবিধা পাওয়া যাবে না, এটা হলো মেইন কথা। বুঝতে পারছেন? আর স্যার ওই যে প্রশ্ন করবো। বলেন বলেন। স্যার ওই তাহলে ওই যে আমাকে ওই যে 150 থেকে 183-র মধ্যে হ্যাঁ, একটা অনুচ্ছেদ আছে যেটা 120-এর 6 মাসের মধ্যে করতে হয়, এটা কি বিশ্বাসের মধ্যে আনা যাবে? আচ্ছা, আপনি কেউ কথা বলেন না, ওনার প্রশ্নের উত্তর দিই। আপনি যে প্রশ্ন করলেন তা কি হলো? আপনি বললেন যে 150 থেকে 183, আবার বলতেছেন 120-এর 6 মাসের মধ্যে। স্যার 120, ও সরি, এটা 149, সরি স্যার, সরি ভুলে উইথড্র করে প্রশ্নটা হয়। দেখেন, আচ্ছা, তাহলে এখানে আমি, আপনারা যারা বিশেষ আইন বুঝেন না, বিশেষ আইন না বুঝলেও সমস্যা নাই, আপনি জাস্ট এতটুকু মনে রাখেন যে আমাদের দণ্ডবিধি হচ্ছে অপরাধ সংক্রান্ত একটা সাধারণ আইন। জি, হ্যাঁ সেটাই। যদি কোনো আইনে আলাদা করে তামাদি মেয়াদ বলা আছে, তাহলে ওটাই বিশেষ আইন। বুঝতে পারছেন? আর যে আইনে আলাদা করে তামাদি মেয়াদ বলা নাই, তার তো সুবিধা লাগতেছে কার? তামাদি আইনের। আর তামাদি আইনের সুবিধা নিলে তামাদি আইনের 5 ধারা প্রযোজ্য, কিন্তু তামাদি আইনের সুবিধা যদি না নেন, তাহলে তামাদি আইনের 5 ধারা প্রযোজ্য না। এটা হলো সাব কথা। বুঝছেন কি রুবেল? মাথায় ঢোকে না? কিছু কিছু জায়গা, কোন জায়গা বলেন মনে করেন? স্যার বিশেষ আইনটা কিভাবে নিয়ে স্যার? যেমন ঠিক আমাদের ফৌজদারি দণ্ডবিধি দেওয়ানি সুনির্দিষ্ট অধিকারের সাক্ষ্য আইন, তারপরে তামাদি, এইগুলো বাদে বাকি যে ল আছে এগুলো সব বিশেষ। আচ্ছা, ধন্যবাদ। একজন বলতেছেন যে স্যার আমাদের বার কাউন্সিলের যে 7টা বিষয়, এই 7টা বিষয় সাধারণ আইন, ঠিক আছে, আর বাকি অন্যান্য যত আইন আছে কি বিশেষ আইন। ওকে, এটা এক হিসেবে ঠিক আছে, বাট এটা আরেক হিসেবে আর একটু ব্যাখ্যা দিতে হবে, যে এই এই 7টা আইনেও যদি কোনো দরখাস্তের আলাদা তামাদি মেয়াদ থাকে, মানে তামাদি আইন ছাড়া, ধরেন কোন দরখাস্তের আলাদা তামাদি মেয়াদ ওই দরখাস্তেই বলছে, তাহলে সেই ক্ষেত্রে তামাদি আইনের 5 ধারা প্রযোজ্য হবে না। যেরকম আমি একটু আগে বললাম যে খালাসের ক্ষেত্রে, সিয়ার মামলার ক্ষেত্রে আহ নালিশকারী আপিল করবে 60 দিনের মধ্যে, এটা ফৌজদারি কার্যবিধির 417-3-এ বলা আছে। তাহলে এই ক্ষেত্রে তামাদি আইনের 5 ধারার বিধান প্রযোজ্য না। হ্যাঁ, বুঝতে পারছেন? আবার আমি যদি বলি, হ্যাঁ হ্যাঁ, আচ্ছা শুনেন শুনেন, তারপরে অপর্যাপ্ত দণ্ডাদেশের ক্ষেত্রে পিপি আপিল করে তামাদি আইনের 155 অনুচ্ছেদ অনুসারে 60 দিনের মধ্যে, কিন্তু অপর্যাপ্ত দণ্ডাদেশের ক্ষেত্রে সিয়ার মামলায় যদি অভিযোগকারী আপিল করে, তাহলে 417-2-তে ফৌজদারি কার্যবিধি 60 দিনের মধ্যে, তাহলে এই জায়গায় সে তামাদি আইনের 5 ধারার সুবিধা পাবে কিনা? পাবে না, কারণ সে এই যে যে 60 দিন, এই 60 দিন কথাটা বলা আছে ফৌজদারি কার্যবিধিতে, এই জায়গায় সে তামাদি আইনের সুবিধা নিচ্ছে না। বুঝতে পারছেন? এই হচ্ছে কথা। আমি যদি দেওয়ানি কার্যবিধির কথা বলি, দেওয়ানি কার্যবিধিতে সবাই একটু মনে রাখেন যে আমরা জানি যে দেওয়ানি কার্যবিধির 9 আদেশের 8 বিধিতে বললো
যে বাদী অনুপস্থিত বিবাদী উপস্থিত, আদালত মামলা খারিজ করতে পারে। যদি মামলা খারিজ করে দেয় তাহলে বাদীর প্রতিকার ছিল দুইটা: ৯ আদেশের ৯ বিধিতে খারিজ রদের আবেদন করা, আর ৯ আদেশের ৯ ক বিধিতে সরাসরি খারিজ রদের আবেদন করা। এখন ৯ বিধিতে আবেদন করেন আর 9 কতে আবেদন করেন, ৯ বিধিতে 30 দিন আবেদনটা করতে হবে, 30 দিন, 9 কতেও 30 দিন। কিন্তু ৯ এর যে 30 দিন এটা তামাদি আইনের হলো ১৬৩ অনুচ্ছেদ অনুসারে, আর ৯ কর যে 30 দিন এটা ৯ কর মধ্যেই বলা আছে। তো এখন ধরেন যে আপনি ৯, শুধু ৯ এর যে দরখাস্তটা এটা আপনি ধরেন 30 দিনের মধ্যে করতে পারেন নাই, দেরি হলো, তাহলে এই ক্ষেত্রে আপনি 5 ধারায় বিলম্ব মওকুফের দরখাস্ত করতে পারবেন। বুঝতে পারছেন? কিন্তু ৯ কর যে 30 দিন এটা তো ৯ কর মধ্যেই বলা আছে, এটা তো তামাদি আইন আমার লাগতেছে না। সো এই ক্ষেত্রে ৯ কর দরখাস্ত যে আপনার যৌক্তিক কারণ থাকলেও 30 দিন পরে আপনি যদি যে কোনো কারণে দেরি হয়ে যায় সেক্ষেত্রে বিলম্ব মওকুফের দরখাস্ত দিলে প্রযোজ্য হবে না। বুঝছেন কিনা? এ হলো মেইন কথা। ভাই বাদন সাহেব বুঝতে পারছেন? এই মাহবুব সাহেব বুঝতেন কিনা? আপনি যে প্রশ্ন করছেন সেটা ঠিক আছে। যে ৯ ৯ আবার ৯ কম, ঠিক আছে? ৯ কম 30 দিন আবার ৯ 30 দিন। হ্যাঁ ৯ 30 দিন হচ্ছে তামাদি আইনের অন্তর্ভুক্ত। হ্যাঁ আর ৯ ক হচ্ছে ওই ৯ কর ভিতরে জি জি। এই জিনিসটা এটা ৯ ৯ যে ৯ যে 30 দিন এটা কি বিশেষ আইনের ভিতরে? না, ৯ এর যে 30 দিন এটা তো তামাদি আইনের, তামাদি ১৬৩, ৯ এর তো বিশেষ। জি জি ধন্যবাদ। আচ্ছা একটু পড়ি, একটু পড়ি দেখেন, না বুঝলে সমস্যা নাই, আশা করি বুঝবেন। বিশেষ আইনে উল্লেখিত তামাদি মেয়াদ বৃদ্ধির জন্য আন্ডারলাইন করেন 5 ধারার বিধান প্রযোজ্য হবে না। অর্থাৎ বিশেষ আইনে উল্লেখিত তামাদি মেয়াদের মধ্যে আপিল, রিভিশন বা আবেদন দাখিল করতে না পারলে উক্ত বিলম্ব মওকুফের আবেদন মঞ্জুরির ক্ষেত্রে 5 ধারা প্রযোজ্য হবে না। তামাদি আইনের প্রথম তফসিলে কোনো মকদ্দমা, আপিল বা আবেদন দায়েরের জন্য বর্ণিত তামাদি মেয়াদ ব্যতীত, দেখছেন প্রথম তফসিলে যে বর্ণিত তামাদি মেয়াদ ব্যতীত ভিন্ন কোনো মেয়াদ অন্য কোনো আইনে উল্লেখ করা হলে উক্ত ক্ষেত্রে উক্ত বিশেষ আইন হিসেবে অভিহিত হবে, উক্ত আইন বিশেষ আইন হিসেবে অভিহিত হবে এবং উক্ত আইনে বর্ণিত তামাদি মেয়াদ বিশেষ তামাদি মেয়াদ হিসেবে বর্ণিত হবে। যেমন তামাদি আইনের আন্ডারলাইন করবেন ১৫৭ ধারায় খালাসের বিরুদ্ধে রাষ্ট্রপক্ষ বা প্রসিকিউশন কর্তৃক আপিলের তামাদি মেয়াদ ৬ মাস উল্লেখ আছে। কয় মাস? ৬ মাস। অন্যদিকে ফৌজদারি কার্যবিধির ১৮৯৮ এর ৪১৭(৩) ধারা অনুসারে নালিশকারী কর্তৃক খালাসের বিরুদ্ধে আপিলের জন্য তামাদি মেয়াদ ৬০ দিন উল্লেখ আছে। অর্থাৎ খালাস যদি আসামিরি দিয়ে দেয়, জিয়ার মামলা হইলে আপিল করবে পিপি, আর সিয়ার মামলা হইলে আপিল করবে নালিশকারী। তো জিয়ার মামলা হইলে পিপি যে আপিলটা করবে এটা তামাদি আইনের ১৫৭ অনুচ্ছেদ অনুসারে ৬ মাস, আর সিয়ার মামলা হইলে পিপি খালাস আদেশ সিয়ার মামলা হইলে নালিশকারী যে আপিলটা করবে এটা তামাদি আইনে বলে নাই, এটা বলছে ফৌজদারি কার্যবিধি ৪১৭ সাবসেকশন ৩-এ। তো ধরেন পিপি যদি ৬ মাসের মধ্যে আপিল করতে না পারে, অর্থাৎ তামাদি আইনের ১৫৭ অনুচ্ছেদ অনুসারে ৬ মাসের মধ্যে সে আপিল করতে পারে নাই, তাহলে পিপি পরবর্তীতে আপিল এর দরখাস্তের সাথে সে 5 ধারায় বিলম্ব মওকুফের দরখাস্ত দিলে আদালত যথেষ্ট কারণ থাকলে বিলম্ব মওকুফ করতে পারে। কিন্তু নালিশকারী যদি ৬০ দিনের মধ্যে দরখাস্ত করতে না পারে তাহলে তার যথেষ্ট কারণ থাকলেও আদালত বিলম্ব মওকুফ করবে না। কেন করবে না বলেন? কারণ ৪১৭(৩)-এই ৬০ দিনের কথা বলা আছে। এই জায়গায় আমরা তো তামাদি আইনের সুবিধা নেই নাই। জি, যেহেতু এই মেয়াদটি তামাদি আইনে উল্লেখিত মেয়াদ অপেক্ষা ভিন্ন মেয়াদ, সেহেতু ৪১৭(৩) ধারার অধীন নালিশকারী কর্তৃক খালাসের বিরুদ্ধে আপিলের তামাদির বিধানটি একটি বিশেষ আইন মর্মে গণ্য হবে এবং উক্ত ধারায় উল্লেখিত ৬০ দিন শেষে বিশেষ তামাদির মেয়াদ মর্মে গণ্য হবে। ৬০ দিন বিশেষ তামাদির মেয়াদ মর্মে গণ্য হবে। বুঝতে পারছেন? সুতরাং দেখেন, সুতরাং ১৫৭ অনুচ্ছেদে ৬ মাসের ক্ষেত্রে আন্ডারলাইন করবেন 5 ধারা প্রযোজ্য হবে এবং আপিলে দায়েরে বিলম্ব হলে বিলম্ব মওকুফ
হবে, বিলম্ব মওকুফ হবে ঠিক বলা যায় না, বিলম্ব মওকুফ হতে পারে, অর্থাৎ 5 ধারার বিধান প্রযোজ্য হবে। কিন্তু ফৌজদারি কার্যবিধির 417(3) ধারায় উল্লেখিত 60 দিনের ক্ষেত্রে 5 ধারা প্রযোজ্য হবে না, এবং আপিল দায়েরে বিলম্ব হলেও উক্ত বিলম্ব কি হবে না, মওকুফ হবে না। কারণ 417(3) যে 60 দিন, এটা তো ওই 417(3) বলা আছে, জায়গাতে আমি তামাদি আইনের সুবিধা নেই। সো বিলম্ব মওকুফের ক্ষেত্রেও তামাদি আইনের 5 ধারার সুবিধা পাওয়া যাবে না। তো বিশেষ ক্ষমতা আইন 1974-এর যেমন, এছাড়াও দেখেন বিশেষ ক্ষমতা আইন 1974-এর অধীন মৃত্যুদণ্ডের বিরুদ্ধে আপিলের তামাদি মেয়াদ 30 দিন, যেখানে তামাদি আইনের 150 অনুচ্ছেদে মৃত্যুদণ্ডের বিরুদ্ধে আপিলের মেয়াদ কতদিন, 7 দিন। যেহেতু বিশেষ ক্ষমতা আইন 1974-এর 30 ধারাটি বিশেষ আইন মর্মে গণ্য হবে, উক্ত আইনের 30 ধারায় বর্ণিত 30 দিন বিশেষ তামাদির মেয়াদ মর্মে গণ্য হবে। যদি বিশেষ ক্ষমতা আইন অনুসারে একজনকে ধরেন যাবজ্জীবন কারাদণ্ড দেয়া হয়েছে, তাহলে তাকে আপিল করতে হবে 30 দিনের মধ্যে, বা মৃত্যুদণ্ড দিলে আপিল করতে হবে 30 দিনের মধ্যে। 30 দিনের মধ্যে সে আপিল করে নাই, বলেন তো এরপরে সে আপিলে বিলম্ব মওকুফের সুবিধা তামাদি আইন অনুসারে পাবে কিনা? তামাদি আইন অনুসারে পাবে না, কারণ বিশেষ ক্ষমতা আইন একটা কি আইন, বিশেষ আইন। জি। তো এরপরেও যাদের মনে প্রশ্ন আছে আছে যে বিশেষ আইনের ক্ষেত্রে যে প্রযোজ্য না, এটা আমি বুঝবো কিভাবে, এটা কোথায় বলা আছে? এটা বলা আছে তামাদি আইনের 29 ধারায়। কত ধারায়? 29 ধারায়। তামাদি আইনের 29 ধারায় বলছে যে তামাদি আইনের কোন কোন ধারা সমূহ বিশেষ আইনের ক্ষেত্রে প্রযোজ্য আর কোন কোন ধারা সমূহ বিশেষ আইনের ক্ষেত্রে প্রযোজ্য না। সেখানে 5 ধারার কথা বলা হয়েছে বিশেষ আইনের ক্ষেত্রে প্রযোজ্য না। জি, দেখেন, সুতরাং তামাদি আইন 1908-এর 5 ধারা, বিশেষ আইন যেমন বিশেষ ক্ষমতা আইন 1974, অর্থঋণ আদালত আইন 2003-এ উল্লেখিত মকদ্দমা আপিল বা আবেদন দাখিলের জন্য প্রযোজ্য হবে না। তো এখানে একটা উদাহরণ আছে, এটা একটু পড়ি, দেখেন, পড়লে আরো ভালো বুঝবেন। যে এ বিশেষ ট্রাইব্যুনাল কর্তৃক গত 23/11/2019 তারিখে বিশেষ ক্ষমতা আইন 1974-এর 20 ধারা এবং দণ্ডবিধির 295 ধারায় দণ্ডিত হয়। মানে সে দণ্ডিত হয়েছে বিশেষ ক্ষমতা আইনের 20 ধারায়, আর দণ্ডবিধির কত ধারায়, 295 ধারায়। উক্ত দণ্ডের বিরুদ্ধে হাইকোর্ট বিভাগে 28 দিন বিলম্বে আপিল দায়ের করা হয়। মানে আপিলের তামাদি মেয়াদ ছিল কতদিন, 30 দিন, বাট তার বিলম্ব হয়েছে 30 দিনের পরেও বিলম্ব হয়েছে কতদিন, 28 দিন। তামাদি আইন 1908-এর 5 ধারায় উক্ত 28 দিন বিলম্ব মার্জনা প্রার্থনা করে আবেদন করা হয় এই যুক্তিতে যে আসামি একজন রিকশা চালক এবং আর্থিক সংকটের কারণে নির্ধারিত সময় আপিল করতে পারেনি। বিশেষ ক্ষমতা আইন 1974-এর অধীন আপিল দায়েরের বিশেষ তামাদি মেয়াদ 30 দিন উল্লেখ আছে। তামাদি আইনের 29-এর 2 ধারা অনুসারে বিশেষ আইনে উল্লেখিত তামাদি মেয়াদ গণনা করতে 5 ধারার বিধান প্রযোজ্য হয় না। সুতরাং বিলম্বিত 28 দিন মার্জনা করতে 5 ধারায় দায়েরকৃত আবেদনটি কি না, রক্ষণীয় না, এবং এই কারণে আপিলটি কি হবে বলেন, খারিজ হবে। তো জেনে রাখা ভালো, এখানে একটু আমরা চলে আসি, জেনে রাখা ভালো যে 5 ধারায় 5টি ক্ষেত্রে প্রযোজ্য করা হয়েছে। কয়টা ক্ষেত্রে? 5টি ক্ষেত্রে। 5 ধারায় তামাদি মওকুফের জন্য আবেদন মঞ্জুর করা আদালতের, আন্ডারলাইন করবেন, বিবেচনামূলক ক্ষমতা। অর্থাৎ 5 ধারায় তামাদি মওকুফ করতে আদালত কি বাধ্য না। 5 ধারায় বিলম্ব মওকুফের ক্ষেত্রে আবেদনকারীকে বল দিবেন বিলম্বে যথেষ্ট কারণ বা সাফিসিয়েন্ট কজ প্রমাণ করতে হবে। বিশেষ তামাদি মেয়াদের ক্ষেত্রে বিলম্ব মার্জনা করতে 5 ধারার বিধান প্রযোজ্য হয় না। মকদ্দমার ক্ষেত্রে 5 ধারার বিধান প্রযোজ্য হয় না। এখানে মকদ্দমা বলতে কি বোঝানো হচ্ছে, কি মূল মামলা, দেওয়ানি মূল মামলা, অথবা এটাকে বলে কি সুট। তো বিগত বছরের প্রশ্ন চলে আসি, দেখেন অনেক প্রশ্ন আসছে। দ্য লিমিটেশন অ্যাক্ট 1908-এর 5 ধারায় বর্ণিত তামাদি মেয়াদ বৃদ্ধির বিষয়টি নিচের কোন ক্ষেত্রে প্রযোজ্য নয়? আপিল, রিভিউ, রিভিশন, মূল মামলা। কোন ক্ষেত্রে? মূল মামলা। লিমিটেশন অ্যাক্ট 1908-এর 5 ধারা প্রযোজ্য হবে না, একই কথা, আপিলের ক্ষেত্রে, রিভিউর ক্ষেত্রে, রিভিশনের ক্ষেত্রে, সুটের ক্ষেত্রে। কিসের ক্ষেত্রে বলেন তো? সুট। সুট মানে হলো দেওয়ানি মূল মামলা। 3 নাম্বারটা দেখেন, একই ধরনের প্রশ্ন বারবার আসে যে কোন মামলার ক্ষেত্রে তামাদি মওকুফ হবে না? আপিল, রিভিশন, রিভিউ, সত্য ঘোষণা, কোনটা বলেন তো?
এই জায়গায় সত্য ঘোষণার ক্ষেত্রে সত্য ঘোষণা একটা কি মামলা? মূল মামলা। কিন্তু যদি সত্য ঘোষণার আপিল হতো তাহলে আবার 5 ধারা প্রযোজ্য হতো। সেলফ প্র্যাকটিসে চলে আসি, দেখেন তো এখানে একটা কথা লিখে রাখা যে কন্ডোনেশন অফ ডিলে এই শব্দটা 5 ধারায় কয়বার আছে? একবারও নাই। তো তামাদি আইনের কত ধারায় বিলম্ব মওকুফের আবেদন করা যায়? কত ধারায়? 5 ধারায়। 2 নাম্বার প্রশ্নটা দেখেন, এটা গুরুত্বপূর্ণ, যে কতিপয় ক্ষেত্রে সময় বৃদ্ধিকরণ এক্সটেনশন অফ পিরিয়ড ইন সার্টেন কেসেস কত ধারায়? 5 ধারায়। এটা কিন্তু 14 ধারা না। কত ধারা? 5 ধারা। 3 নাম্বারটা দেখেন, তামাদি আইনের 5 ধারায় বিলম্ব মওকুফের আবেদন করা যায় কয়টা ক্ষেত্রে? 5টি ক্ষেত্রে। 8 নাম্বার প্রশ্ন দেখেন, 8, গুরুতর অসুস্থতার কারণে দণ্ডিত আসামি দণ্ডের বিরুদ্ধে নির্ধারিত সময়ের মধ্যে আপিল করতে পারেনি, এই ক্ষেত্রে নিম্নলিখিত কোন পদক্ষেপটি সঠিক? বিলম্ব মওকুফের আবেদন সহ আপিল করতে হবে। কিন্তু এই দণ্ডপ্রাপ্ত আসামি যদি দণ্ডিত হয় বিশেষ আইনের ক্ষেত্রে, তাহলে কি বিলম্ব মওকুফের আবেদন সহ আপিল করতে পারবে? বা দরখাস্ত করলেও সেক্ষেত্রে 5 ধারার সুবিধা সে পাবে না। 10 নাম্বারটা দেখেন, যে তামাদি আইনের 5 ধারায় তামাদি মওকুফের জন্য আবেদন করা আদালতের জন্য কি বলেন? বিবেচনামূলক ক্ষমতা। 13 নাম্বারটা চলে এসে আমরা 13 নাম্বার, তামাদি আইনের 5 ধারায় বিলম্ব মওকুফের ক্ষেত্রে বিলম্বের যথেষ্ট কারণ বা সাফিসিয়েন্ট কজ ফর ডিলে প্রমাণ করতে হবে কাকে? যে পক্ষ বিলম্ব মওকুফের আবেদন করেছে তাকে। বুঝতে পারছেন? মানে যে দরখাস্ত দিছে তাকেই তো প্রমাণ করতে হবে যে আসলে বিলম্ব কেন হয়েছে। জি, হ্যাঁ, যে দরখাস্ত করবে সেই। আচ্ছা, যদি বাদী দরখাস্ত করে বাদী, যদি বিবাদী দরখাস্ত করে কে? এখন প্রশ্ন আসলো, প্রশ্ন এসে যায় যে 5 ধারায় তো মূল মামলার ক্ষেত্রে প্রযোজ্য না, তাইলে প্রশ্ন এসে যায় তাহলে কি মূল মামলার ক্ষেত্রে কখনোই বিলম্ব মওকুফের সুবিধা পাওয়া যায় না? যায়, তবে 5 ধারায় যায় না। মূল মামলার ক্ষেত্রে বিলম্ব মওকুফের সুবিধা পাওয়ার কয়েকটা ধারা আছে। এই যে এখন যেটা পড়বো লিগাল ডিসেবিলিটি 6 থেকে 6 ধারায়, তারপরে 14 ধারায়, তারপরে তামাদি আইনের 18 ধারায়। কত ধারায়? 18 ধারায়। 6 ধারা, 14 ধারা, 18 ধারা, এই সকল ক্ষেত্রে মূল মামলার ক্ষেত্রেও বিলম্ব মওকুফের সুবিধা পাওয়া যায়। কিভাবে পাওয়া যায় এই ধারাগুলো যখন আমরা পড়বো তখন বুঝতে পারবো। আমি যদি খুব সংক্ষেপে বলি, যে আমরা এখন যে জিনিসটা পড়বো এটাও খুবই গুরুত্বপূর্ণ। দেখেন ধারা 6 থেকে 8 আছে, 6 থেকে 9 করে দেন, নট 6 থেকে 8, 6 থেকে 9 লেখেন। আইনগত অপারগতা বা লিগাল ডিসএবিলিটি। 2017 সালের বার কাউন্সিল পরীক্ষায় প্রশ্ন এসেছিল যে লিগাল ডিসেবিলিটি বা বৈধ অপারগতা সম্পর্কে আলোচনা করা হয়েছে তামাদি আইনের কোন ধারায়? 6, 7, 8, 6, 7, 8 নয়, 6, 7, উপরে সবগুলো ধরেন। উত্তর হবে কি 6, 7, 8, 9। তো এখানে লিগাল ডিসেবিলিটি বা বৈধ অপারগতা সম্পর্কে আলোচনা করছে 6 থেকে কত ধারা পর্যন্ত? 9 ধারা পর্যন্ত। এখন লিগাল ডিসেবিলিটি আসলে বিষয়টা কি? লিগাল ডিসেবিলিটি হলো, যে আগে কথা শুনেন তারপরে আমরা বই পড়বো। যখন কজ অফ অ্যাকশন কাকে বলে? একটা মামলার কজ অফ অ্যাকশন কাকে বলে? কজ অফ অ্যাকশন হলো যে কারণের উপর ভিত্তি করে আপনি মামলাটা দায়ের করেন। ধরেন আপনি একজনের কাছে টাকা পান, সে যতদিন পর্যন্ত বলবো যে আমি টাকা দিব টাকা দিব ততদিন পর্যন্ত কজ অফ অ্যাকশন হয় নাই। যখন থেকে বললো যে আমি আপনাকে টাকা দিব না, সেই দিন থেকে আপনার মামলার কারণ উদ্ভব। বুঝেন কিনা? আপনি যতদিন পর্যন্ত দখলে আছেন ততদিন পর্যন্ত কিন্তু মামলার কারণ উদ্ভব হয়নি। যখনই কি হয়ে গেছে? বেদখল হয়ে গেছেন, অথবা যখনই কেউ আপনাকে বেদখলের হুমকি দিছে, অথবা যখনই কেউ আপনার সত্য অস্বীকার করছে, তখনই কিন্তু মামলার কারণ উদ্ভব হয়েছে। তো বিষয়টা হলো যে যখন একটা মূল মামলা দায়েরের তামাদি মেয়াদ, মানে কজ অফ অ্যাকশন শুরু হলো, ওই মুহূর্তে যদি আপনি বৈধ অপরাধ থাকেন, বৈধ অপরাধ মানে হলো ওই মুহূর্তে যদি আপনি 3টা অবস্থার যে কোনো একটাই থাকেন, নাবালকত্ব, উন্মাদ, জড়বুদ্ধি সম্পন্ন। কি কি? নাবালকত্ব, উন্মাদ আর কি? জড়বুদ্ধি সম্পন্ন। অর্থাৎ একটু বুঝেন, ধরেন আপনারে যখন বেদখল করছে তার আগে থেকে আপনি ছিলেন নাবালক, আপনার বয়স ধরেন 15 বছর,
15 বছর বয়স এমন সময় এসে আপনার প্রতিবেশী আপনাকে বেদখল করেছে। তো এখন একজন ব্যক্তি সাবালক হয় কত, ধরেন মামলা করার তামাদি মেয়াদ 6 মাস, তাহলে আপনাকে মামলাটা করতে হবে যেদিন বেদখল হয়েছেন তার কয়দিনের মধ্যে? 6 মাসের মধ্যে। কিন্তু আপনি তো ওই সময় নাবালক, তাহলে আপনি সাবালক হবেন যখন আপনার বয়স 18 বছর হবে, নাকি? তাহলে 15 থেকে 18 হইতে আপনার সময় লেগে কত? 3 বছর। কিন্তু মামলা করার তামাদি মেয়াদ কত দিন? 6 মাস। এখন যখন আপনি 18 বছর হয়ে যাবে, 18 বছর হয়ে যাবে, তখন থেকে 6 মাসের মধ্যে আপনি মামলা করতে পারবেন। আর এই যে যে 15 থেকে যে 18, এই যে যে 3 বছরের মধ্যে যে আপনি মামলা করলেন না, তখন আপনি আরজিতে লিখবেন যে ইওর অনার, যখন মামলার কারণ উদ্ভব হয় তখন থেকে এই পর্যন্ত আমি ছিলাম কি নাবালক, সাবালক হওয়ার 6 মাসের মধ্যে আমি মামলা দায়ের করেছি। তাই ওই নাবালকত্বের যে সময়টা, এই সময়টা বিলম্ব মওকুফ করতে আদালত বাধ্য। এটা বিবেচনামূলক না। কি বলেন? বাধ্য। কত দ্বারায়? 6 ধারায়। অর্থাৎ যদি কখনো পরীক্ষায় প্রশ্ন আসে যে মূল মামলায় বিলম্ব মওকুফের আবেদন কত ধারায় করা যায়, 5 ধারা না 6 ধারায়? কত ধারায় বলেন তো? 6 ধারায়। 5 ধারায় বিলম্ব মওকুফ করতে বাধ্য না, কিন্তু 6 ধারায় বিলম্ব মওকুফ করতে কি বাধ্য। 5 ধারায় বিলম্ব মওকুফের বিষয়বস্তু কয়টা? 5টা। আর 6 ধারায় বিলম্ব মওকুফের বিষয়বস্তু কয়টা? 3টা। আচ্ছা, এখন প্রশ্ন এসে যায় যে 6 ধারায় যে বিলম্ব মওকুফ তো অ্যাকচুয়ালি কোথাও পাবেন না। আমি আপনাদের বোঝাচ্ছি আর কি, যে 6 ধারায় মূল মামলার ক্ষেত্রে প্রযোজ্য। এখন 6 ধারার সুবিধা আসলে কোন কোন ক্ষেত্রে পাওয়া যাবে সব পড়বো, তার আগে এমনি একটু বোঝাচ্ছি। 6 ধারার সুবিধা পাওয়া যাবে মূল দেওয়ানি মামলায় আর জারি মামলায়। কি কি বলেন? মূল দেওয়ানি মামলায় আর কি জারি মামলায়। এবং সুবিধাটা পাবে শুধু বাদী আর ডিক্রিটার। কে কে? বাদী আর ডিক্রিটার। বিবাদী কখনোই 6 ধারার সুবিধা পাবেন না। অর্থাৎ বিবাদী ধরেন না বলো, কোনো কিছু যায় আসে না, বিবাদীর বিরুদ্ধে মামলা করা যাবে। বুঝলেন? তাহলে আমাদের যে তামাদি আইনের 6 ধারায় বৈধ অপরগতার বিষয়বস্তু কয়টা? 3টা। তামাদি আইনের 6 ধারা কোন কোন ক্ষেত্রে প্রযোজ্য? মূল মামলা আর কি জারি মামলা। তার মানে বাদীর ক্ষেত্রে আর কার ক্ষেত্রে? ডিক্রিদারের ক্ষেত্রে। বিবাদীর ক্ষেত্রে বা অন্য কারো ক্ষেত্রে কিন্তু 6 ধারার সুবিধা পাওয়া যাবে না। বা আপিল রিভিউ রিভিশনের ক্ষেত্রে, আপিলের ক্ষেত্রে ধরেন যেদিন আপনি আপিল করবেন সেদিন আপনি পাগল, মানে যেদিন রায় ঘোষণা করলো সেদিন থেকে আপনি পাগল। আপিল করতে হবে 7 দিনের মধ্যে। 7 দিনের মধ্যে আপনি আপিল করতে পারেন নাই, ধর 6 মাস পরে গিয়ে সুস্থ হয়েছেন, তাহলে এই যে যে 6 মাস, এটা আপনি বিলম্ব মওকুফের দরখাস্ত করবেন 5 ধারায় না 6 ধারায়? কত ধারায় বলেন? 5 ধারায়। 5 ধারায় যথেষ্ট কারণ, কিন্তু 6 ধারায় তো আপিলের ক্ষেত্রে প্রযোজ্য না। বুঝেন কিনা? বাদল সাহেব বুঝেন নাই বোধহয়। আচ্ছা, ধন্যবাদ। ধরেন একজন ব্যক্তিকে ওই একটা মামলায় ধরেন জেল দিছে, তো তার বয়স যেদিন রায় ঘোষণা করতে কারাদণ্ড দিছে, ধরেন সে গ্রেফতারকৃত অবস্থায় নাই, কিন্তু তার বয়স ধরেন 16 বছর। 16 বছর। এখন সে ধরেন 2 বছর পরে গিয়ে আপিল করছে, কিন্তু আপিল করার তামাদি মেয়াদ ছিল 30 দিন। কতদিন? 30 দিন। এখন সে যদি বলে, আচ্ছা নাবালকের চেয়ে ভালো হয়েছে, ধরেন সে পাগল ছিল, তো সে যদি বলে যে এই 2 বছরের মধ্যে আমি আপিল করি নাই কেন, কারণ আমি পাগল ছিলাম, আমি পাগল ছিলাম। এখন এই যে যে পাগলত্বের যে আবেদনটা সে আদালতে করবে, এটা কি এই পাগলের সময়টা বিলম্ব মওকুফের জন্য সে আবেদন কি 5 ধারায় করবে নাকি 6 ধারায় করবে? কত ধারায় করবে? এটা 6 ধারায় করবে না, কারণ আপিলের ক্ষেত্রে 6 ধারা তো প্রযোজ্য না। 6 ধারা কিসের ক্ষেত্রে প্রযোজ্য? মূল মামলা আর কে জারি মামলা। তো এটা তো আপিল। তো এই যে যে এটা প্রযোজ্য হবে কত ধারায়? দরখাস্তটা করবেন কত ধারায়? 5 ধারায়। বুঝতে পারছেন? আচ্ছা, তো এই হচ্ছে মোটামুটি আমাদের 6 ধারার বিষয়। আরো কিছু কথা আছে, এটা একটু মনে রাখতে হবে। সেটা হলো যে 6 ধারার যে বিষয়বস্তু আপাতত তো এটা বুঝলেন যে মূল মামলার ক্ষেত্রে আর কিসে জারি মামলা। এখন একটা একটা জিনিস মনে রাখেন, ধরেন যেদিন মামলার কারণ উদ্ভব হলো ওই মুহূর্তে আপনি সুস্থ ছিলেন, তার একদিন পরে আপনি একদিন পরে ধরেন পাগল হইলেন, সেই ক্ষেত্রে 6 ধারার সুবিধা কিন্তু পাওয়া যাবে না। 6 ধারার সুবিধা পেতে হলে আপনাকে বৈধ অপরাধ থাকতে হবে কখন থেকে?
যেদিন কারণ উদ্ভব হলো সেই সময় থেকে তার একদিন পরেও যদি হন তাহলে কিন্তু 6 ধারার সুবিধা আপনি পাবেন না। ধরেন যেদিন আপনাকে বেদখল করতে ওই দিন আপনি সুস্থ ছিলেন, তার একদিন পরে পাগল হইছেন, 6 বছর পর সুস্থ হইছেন, 6 বছর পর মামলা করছেন, যদি বলেন যে আমি এতদিন পাগল ছিলাম এই কারণে আপনার করি নাই, এটা কি প্রযোজ্য হবে কিনা? কারণ আপনাকে দেখাইতে হবে যে যেদিন আপনি বেদখল হয়েছেন ওই মুহূর্তে আপনি কি ছিলেন? পাগল ছিলেন। বুঝতে পারছেন? অর্থাৎ না, ওই মুহূর্তে ওর পরে যাই পাগল হইলে হবে না, ওই মুহূর্তে আপনাকে পাগল থাকতে হবে। বুঝছেন? আচ্ছা, এখন না আমার কয়দিন হলে হবে স্যার, এটা বলছি। ওই দিন হোক আর যা হোক সেটা বিষয় না, যেদিন আমার বেদখল করছে ওই সময় পাগল ছিলাম। কারণ উদ্ভবের সময় যখন বললো যে তোমারে টাকা আমি দিব না ওই সময় আমি পাগল ছিলাম, হ্যাঁ কিন্তু আমারে টাকা দিবে না ওইটা শুনে যা শোনার পরে পাগল হইলে হবে না। হবে না। হ্যাঁ জুনাইরা বলেন। জুনাইরা আনমিউট করে বলেন, আমি আনমিউট করার দিছি, বলেন প্রশ্ন করেন। স্যার এরকম যদি হয় ধরেন কাউকে দখলচ্যুত করছে, হ্যাঁ, সে হুম। দখলচ্যুত হওয়ার পর মানে ওই ওইটার পরে স্ট্রোক করছে, হ্যাঁ, প্যারালাইজ ছিল, তো তখন ওই অবস্থায় কেমন হবে? আচ্ছা, স্ট্রোক প্যারালাইজড এটা কি 6 ধারার, যখন সে মানে বেদখল করছে তখন তো ওই মুহূর্তে সে সুস্থ ছিল, ওই মুহূর্তে কি ছিল? সুস্থ ছিল। আর স্ট্রোক প্যারালাইজ তো আপনার নাবালকত্ব উন্মাদ জড়বুদ্ধির কোনোটার মধ্যেই পড়ে না। যখন বেদখল করছে ওই মুহূর্তে তাকে থাকতে হবে হয় নাবালক, নাহলে জড়বুদ্ধি, না হলে উন্মাদ। উন্মাদ। তো এই ক্ষেত্রে সে 6 ধারার সুবিধা পাবে না, স্যার, নির্দিষ্ট ধরেন সময়ের ওই যে মধ্যেই মানে স্ট্রোক হ্যাঁ করে বলেন। ইয়াও হয়ে গেল, মানে মানসিক ভাবে অনেক সময় ইমব্যালেন্স হয়ে যায় না, হ্যাঁ ওরকম ইমব্যালেন্স হয়ে হলো, ইমব্যালেন্সটা ওনাকে হতে হবে বেদখলের সময়, বেদখলের পরে হলে হবে না। পরে হলে হবে না। আচ্ছা ঠিক আছে, এটা জি। বুঝছি। সো এটা মাত্র শুরু করলাম, নামাজের পরে বিস্তারিত আলোচনা করব 6, 7, 8, 9, খুবই গুরুত্বপূর্ণ টপিক। নামাজের বিরতি, আমরা লাইনেই থাকবো, 10-12 মিনিট পরে শুরু হবে ইনশাল্লাহ। বাকি আছে তো? তামাদি আইনের 6, 7, 8 এবং 9 ধারায় আইনগত অপরগতার নিয়ম বর্ণনা করা হয়েছে। যে ব্যক্তির মামলা করার অধিকার সৃষ্টি হয়েছে, এটা একটু আন্ডারলাইন করেন, যে ব্যক্তির মামলা করার অধিকার সৃষ্টি হয়েছে সে যদি গোল দিবেন উক্ত সময়, উক্ত সময় মানে কি, মানে যখন অধিকারটার সৃষ্টি হলো ওই মুহূর্তে মামলা করতে আইনগতভাবে অপরগ থাকে, তাহলে তার মামলা করার তামাদি মেয়াদ কিভাবে গণনা করা হবে তা 6 থেকে 9 ধারা পর্যন্ত উল্লেখ করা হয়েছে। অর্থাৎ এতটুকু পরে আমরা বুঝলাম যে যখন মামলা করার অধিকার সৃষ্টি হয়েছে, মানে যখন মামলার কজ অফ অ্যাকশন সৃষ্টি হয়েছে ওই মুহূর্তে তাকে আইনগতভাবে অপরগ থাকতে হবে। ওর পরে হলে হবে না, আগে হলে সমস্যা নাই, কিন্তু ওর পরে হলে আপনি 6 ধারার সুবিধা পাবেন না। ধারা 6 এবং 7-এ যে সকল বিধান আলোচনা করা হয়েছে তার ব্যতিক্রম 8 ধারায় উল্লেখ করা হয়েছে। অর্থাৎ 6 এবং 7 ধারায় যা আলোচনা করছে সেটার ব্যতিক্রম বলছে 8 ধারায়, আর 8 ধারার বিধান সাপেক্ষে 6 ও 7 ধারা ব্যাখ্যা করতে হবে। প্রতিটা ধারাই আমরা আলাদা আলাদা ভাবে পড়বো। আগে 6 ধারায় কি আছে সেটা দেখি, আন্ডারলাইন করেন। আইনগত অপারগতা বা লিগাল ডিসএবিলিটি। তামাদি আইনের 6 ধারা অনুযায়ী গোল দিবেন 3টি বিষয়কে আইনগত অপারগতা হিসেবে উল্লেখ করা হয়েছে। সো বাংলায় এটাকে আইনগত অপারগতাও বলে, বৈধ অপারগতাও বলে, আইনগত অক্ষমতাও বলে। বুঝতে পারছেন? বাংলা অনেকগুলা হয় কিন্তু ইংরেজিতে কি বলে? লিগাল ডিসএবিলিটি। তো 3টা বিষয় কি কি এটা একটু দেখি। 1 নাম্বার নাবালকত্ব বা মাইনরিটি, 2 নাম্বার উন্মাদ বা ইনস্যানিটি, 3 নাম্বার জড়বুদ্ধি বা চরম বুদ্ধিহীনতা ইডিওসি। এই তিনটা ছাড়া আর কোনো কিছুকেই লিগাল ডিসেবিলিটি বলা যাবে না। তাতে আপনি যদি মাদক দ্রব্য গ্রহণ করে নেশাগ্রস্ত অবস্থায় থাকেন, মাতাল অবস্থায় থাকেন, বা আপনি স্ট্রোক করলেন, ক্যান্সার হলো, যাই হলো না কেন এই 6 ধারার সুবিধা কিন্তু আপনি পাবেন না। 6 ধারার সুবিধা পেতে হলে এই 3টার যে কোনো একটা আপনার হতে হবে। কখন? যখন মামলার কারণ উদ্ভব হয় ওই মুহূর্তে। তো তারপরে দেখেন
ছয় ধারার বিধান প্রযোজ্য, ছয় ধারার বিধান প্রযোজ্য শুধুমাত্র আন্ডারলাইন করেন মকদ্দমা বা কার্যক্রম মানে সুট বা প্রসিডিংস এর ক্ষেত্রে, বা আন্ডারলাইন করবেন ডিক্রি জারির আবেদন অ্যান্ড অ্যাপ্লিকেশন ফর এক্সিকিউশন অফ ডিক্রি এর ক্ষেত্রে প্রযোজ্য। এছাড়া অন্য কোনো ক্ষেত্রে কিন্তু প্রযোজ্য হবে না। সো আন্ডারলাইন করেন যে ক্ষেত্রে ছয় ধারার বিধান প্রযোজ্য না। ছয় ধারা আপিল, রিভিউ, রিভিশন, আবেদন ইত্যাদি ক্ষেত্রে প্রযোজ্য না। যেমন আপিল দায়েরের সময় যদি যদি আপিলকারী আইনগত অপরাধ হয়, ধরেন সে নাবালক, উন্মাদ বা জড়বুদ্ধি যেটাই হোক না কেন, তাহলে আপিল দায়েরের তামাদি মেয়াদ গণনা স্থগিত থাকবে না। সে ছয় ধারার সুবিধা পাবে না, বাট সে কিন্তু আপিলকারী কত ধারার সুবিধা পাবে? 5 ধারার সুবিধা পাবে। তামাদি আইনের 6 থেকে 8 ধারা কোনো নাবালক, উন্মাদ বা জড়বুদ্ধি ব্যক্তির ক্ষেত্রে প্রযোজ্য হবে যদি সে আন্ডারলাইন করেন মামলার বাদী হয়। কি হয়? বাদী হয়, অর্থাৎ সে যদি মামলা দায়ের করে বা ডিক্রি জারির আবেদন করে, কিন্তু সে যদি গোল দিবেন বিবাদী হয়, তার বিরুদ্ধে মামলা করার ক্ষেত্রে 6 থেকে 8 ধারার বিধান প্রযোজ্য না। অর্থাৎ এবং এই ক্ষেত্রে তামাদি আইনে নির্ধারিত সময়ের মধ্যেই মামলা করতে হবে। তাহলে তামাদি আইনের যে 6 ধারার বিধান, এটা শুধুমাত্র বাদীর ক্ষেত্রে প্রযোজ্য, আর জারি মামলার ক্ষেত্রে ডিক্রিদারের ক্ষেত্রে প্রযোজ্য। বলেন তো, যদি বিবাদী ধরেন নাবালক, তার বিরুদ্ধে কি মামলা করতে হলে তার সাবালকত্ব পর্যন্ত অপেক্ষা করতে হবে না? বুঝছেন? আচ্ছা, এখন আরেকটা জিনিস বলি যেটা বইতে বলা নাই, সেটা হলো যে 6 ধারার বিধান এটা হচ্ছে আপনার কাছে একটা মানে আপনি এই সুবিধা নিতেও পারেন, নাও নিতে পারেন। ধরেন একজন ব্যক্তি যখন মামলা করার কারণ উদ্ভব হলো ওই মুহূর্তে সে ছিল নাবালক, তো সে যদি নিজে মামলাটা করতে চায় তাহলে তাকে সাবালক হওয়ার পরে মামলাটা করতে হবে। কিন্তু সে যদি নেক্সট ফ্রেন্ড মানে আসন্ন বন্ধুর মাধ্যমে বা তার অভিভাবকের মাধ্যমে করতে চায় তাহলে সাথে সাথেই করতে পারে। বুঝেন কিনা? মানে 6 ধারার সুবিধা সে নিতে কি বাধ্য? বাধ্য না, সে নিতেও পারে, নাও পারে। মানে সে যদি নিজে যখন মামলার কারণ উদ্ভব হলো সে যদি নাবালক থাকে, উন্মাদ থাকে বা জড়বুদ্ধি থাকে, তাহলে সে যদি নিজে ওই মামলাটা করতে চায় তাহলে তাকে অপেক্ষা করতে হবে কতদিন পর্যন্ত? যতদিন পর্যন্ত বৈধ অপারগতার অবসান না হচ্ছে। কিন্তু সেই ইচ্ছা করলে ওই মুহূর্তে তার বৈধ অভিভাবক বা আইনগত প্রতিনিধির মাধ্যমেও মামলা দায়ের করতে পারে। তো দেখেন আইন যেরকম, আমি একটু বলি আপনাদের, আমরা দেওয়ানি কার্যবিধিতে ওয়ার্ডার 32 বলছে নেক্সট ফ্রেন্ড বা আসন্ন বন্ধু সম্পর্কে, যে নাবালক ব্যক্তি ইচ্ছা করলে সে আসন্ন বন্ধুর মাধ্যমে মামলা দায়ের করতে পারে। তো অনেকের মনে হতে পারে যে নাবালকের ক্ষেত্রে যদি সময় স্থগিত থাকে তাহলে আবার মামলা করে কেমনে আসন্ন বন্ধুর মাধ্যমে? করতে পারে, সে যদি নিজে মামলা করে তাহলে অপেক্ষা করতে হবে সাবালক হওয়া পর্যন্ত। আর যদি কোনো অভিভাবকের মাধ্যমে করতে চায় ইচ্ছা করলে সাথে সাথেই করতে পারে। জি। তো আইনগত অপারগতার ক্ষেত্রে যখন মোকদ্দমা দায়েরের তামাদি মেয়াদ গণনা শুরু হবে, মামলা করার অধিকারী কোনো ব্যক্তি যে সময়ে সে মামলা করার অধিকারী হয় উক্ত সময়ে সে নাবালক, উন্মাদ বা জড়বুদ্ধ থাকলে তার মামলা করার তামাদি মেয়াদ গণনা শুরু হবে যখন তার আইনগত অপারগতা অর্থাৎ নাবালকত্ব, উন্মাদ বা জড়বুদ্ধিতার অবসান হবে তখন থেকে। বুঝতে পারছেন? তো এখন কিছু কথা বলি, সেই কথাগুলো একটু শুনেন। যদি ধরেন তার যদি দুইটা বৈধ অপারগতা থাকে তাহলে যতদিন পর্যন্ত উভয় বৈধ অপারগতার অবসান না হচ্ছে ততদিন পর্যন্ত তামাদি মেয়াদ গণনা শুরু হবে না। কিভাবে? ধরেন আমাদের রুবেল, যখন তাকে রুবেলকে বেদখল করা হলো, রুবেলের বয়স 15 বছর, রুবেল ওই মুহূর্তে ছিল কি? নাবালক। 15 বছর মানে হচ্ছে কি? নাবালক। তাহলে রুবেল যদি নিজে মামলা করতে চায় তাহলে মামলাটা করতে হবে কবে? 18 বছর হওয়ার, 18 বছর হওয়ার একদিন আগে, 18 বছর হওয়ার একদিন আগে রুবেল পাগল হয়ে গেছে। রুবেল পাগল হয়ে গেছে, তাইলে যদি পাগল সাবালক তো হইলো বাট এখন সে পাগল আছে, তাহলে যতদিন পর্যন্ত তার পাগলের অবসান না হচ্ছে ততদিন পর্যন্ত তার তামাদি মেয়াদ গণনা কি থাকবে? ধরেন সে 10 বছর পর সুস্থ হয়েছে, 10 বছর পরে সুস্থ হয়েছে, তাহলে যেদিন থেকে সুস্থ হলো সেদিন থেকে তামাদি মেয়াদ গণনা শুরু হবে। এটাও কিন্তু 6 ধারা।
ঠিক আছে। আচ্ছা, এবার আর একটু বুঝেন। যদি এরকম হয় যে রুবেল তো নাবালক ছিল, নাবালক সাবালক হওয়ার রুবেল লেপে দখল করছে, তাহলে রুবেল তো মামলা করতে পারবে সাবালক হওয়ার পরে। সাবালক হওয়ার একদিন আগে সে পাগল হয়ে গেছে, সে পাগল থাকা অবস্থায় মারা গেছে। পাগল থাকা অবস্থায় কি মারা গেছে। মারা গেছে, তাহলে তার যে বৈধ প্রতিনিধি আছে, ধরেন তার ছেলে আছে, ছেলে যদি সাবালক থাকে তাহলে ছেলে মামলা দায়ের করতে পারবে। পারবে। বুঝছেন? কিন্তু দেখা গেল যে রুবেল মারা যাওয়ার পর তার একমাত্র ছেলে আছে, ছেলের বয়স আবার 5 বছর, হবে না। তাহলে ছেলে যতদিন পর্যন্ত কি সাবালক না হবে। সাবালক সাবালক হচ্ছে ততদিন পর্যন্ত তামাদি মেয়াদ গণনা কি থাকবে? স্থগিত। স্থগিত কিন্তু থাকবে। রুবেলের মতো রোগে আক্রান্ত, ছেলেও 18 বছরের একদিন হওয়ার আগে ছেলেও পাগল হয়ে গেছে, ছেলেও কি পাগল হবে। পাগল হয়ে গেছে। তাই যতদিন পর্যন্ত তার ছেলে সুস্থ না না হচ্ছে ততদিন পর্যন্ত তামাদি মেয়াদ গণনা কি থাকবে বলেন? স্থগিত তো থাকবে। আপনি পাগল দিতে 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 কয়েক প্রজন্ম লিখলে 4 ঘন্টা এমনিই লেখা যাবে। জি। আচ্ছা শুনেন, তার মানে এখানে বোঝা গেল যে যতদিন পর্যন্ত আপনার বৈধ অপারগতার অবসান না হচ্ছে ততদিন পর্যন্ত তামাদি মেয়াদ গণনা শুরু। বুঝতেন? ধন্যবাদ। তো জেনে রাখা ভালো। দেখি 29 ধারার বিধান অনুসারে এটা নিষ্পত্তিকৃত বিধান যে তামাদি আইনের 6 ধারার বিধান বিশেষ আইনে উল্লেখিত কোনো তামাদির ক্ষেত্রে প্রযোজ্য না। তাইলে আমাদের 5 ধারা যেরকম বিশেষ আইনের ক্ষেত্রে প্রযোজ্য না, 6 ধারাও কি বলেন? বিশেষ আইনের ক্ষেত্রে প্রযোজ্য না। অর্থাৎ আইন আইনত অক্ষমতার ক্ষেত্রে বিশেষ আইনে উল্লেখিত তামাদির মেয়াদ গণনা স্থগিত থাকবে না। ধরেন অর্থঋণ আদালত আইন একটা বিশেষ আইন, তো অর্থঋণ আদালত আইনের অধীন যখন মামলা করার সময়, ওই সময় যদি আপনি বৈধ অপরাধ থাকেন, এক্ষেত্রে কি 6 ধারার সুবিধা পাবেন কিনা? পাবেন না। যে যখন মামলার কারণ উদ্ভব হবে তখন থেকে আপনার মামলাটা করতে হবে। বুঝছেন? জি স্যার। বিগত বছরের প্রশ্ন দেখেন। দ্য লিমিটেশন অ্যাক্ট 1908-এর কত ধারায় লিগ্যাল ডিসেবিলিটি বিষয় উল্লেখ আছে? কত ধারায়? স্যার 6। 6 ধারায়। 2 নাম্বারটা দেখেন, 2022 সালের পরীক্ষা এসেছে। কোন ক্ষেত্রে দ্য লিমিটেশন অ্যাক্ট 1908-এর 6 ধারার বিধান প্রযোজ্য নয়? মকদ্দমা, কার্যক্রম, ডিক্রিজের আবেদন, কোনটা? আপিল। কোনটা বলেন তো? আপিল। স্যার আপিল। জি। তো 5 নাম্বার প্রশ্নটা দেখেন, তামাদি আইনের কত ধারায় আইনগত অপারগতার বিধানসমূহ বর্ণনা করা হয়েছে? 6, স্যার 7, 8, 7, 8, 9। জি। ধন্যবাদ। এখন আমরা 7 ধারায় চলে আসি। দেখেন, এই শাকিল সাহেব বুঝতেছেন তো? তো এই কারণে যারা নতুন আসছেন, নতুনদের ওই যে একজন আসছে, উনি আজকে আসে নাই, আপনাদের এগুলো বোঝা খুব দরকার। একবার 7 নাম্বারটা দেখেন, একাধিক বাদী অথবা দরখাস্তকারীদের মধ্যে একজনের অপারগতা। একটু আন্ডারলাইন করে ধরেন, আমাদের বাঁধন সাহেব, আলামিন সাহেব আর রুবেল সাহেব, এই 3জনের ওনাদের একটা অংশীদারিত্বের ব্যবসা আছে, মানে 3জন হচ্ছে পার্টনারশিপ ব্যবসা করে। ঠিক আছে? তো ওনাদের কাছ থেকে এই আরিফ সাহেব 1 লক্ষ টাকা লোন নিছে, এবং আরিফ সাহেব যখন লোন নিছে তখন ওনারা 3জনই সুস্থ ছিলেন, 3জনের সম্মতিতেই আরিফ সাহেব লোন নিছে। তো লোন নিলে অবশ্যই একটা মানে লিখিত থাকে। তো লোনে লেখা আছে যে আরিফ সাহেব যদি 1 বছরের মধ্যে অর্থ পরিশোধ না করেন তাহলে এই ওনরা আরিফ সাহেবের বিরুদ্ধে আইনগত পদক্ষেপের মাধ্যমে টাকা আদায় করার ক্ষমতা থাকবে। তার মানে বোঝা গেল যে আরিফ সাহেব যে 1 লক্ষ টাকা নিছেন, এই টাকাটা যদি 1 বছরের মধ্যে শোধ দিতে না পারে তারপরেই তো মামলা করার তামাদি মেয়াদ গণনা শুরু হবে। বুঝতে পারছেন? তো ধরেন লোন নেওয়ার পরে 1 বছরের মধ্যে আরিফ সাহেব টাকা দিতে পারে নাই, টাকা দিতে পারে নাই। এখন অর্থের মামলার ক্ষেত্রে আমরা গতদিনও দেখেছি, বা না দেখলেও সামনে আরো অনেক পাবো, যে তামাদি আইন অনুসারে অর্থ আদায়ের মামলার তামাদি মেয়াদ হচ্ছে 3 বছর।
তাহলে যেদিন 1 বছরের মধ্যে যেদিন আরিফ সাহেব টাকা দিতে পারে নাই, সেদিন থেকে কত দিনের মধ্যে মামলাটা করতে হবে? কত বছর? বুঝছেন? এখন ধরেন যখন 1 বছর শেষ হয়ে গেছে, যখন টাকা আদায়ের মামলা করতে হবে, ওই সময় দেখা গেল যে রুবেল পাগল হয়ে গেছে। রুবেল পাগল হয়ে গেছে, আলামিন জড়বুদ্ধি সম্পন্ন হয়ে গেছে। ঠিক আছে, তাহলে সুস্থ আছে শুধু কে? বাঁধন সাহেব। বা ধরেন রুবেল পাগল হয়েছে, ইনরা দুইজন সুস্থ আছে। বুঝলেন? তো এখন বাঁধন সাহেব একাকী আরিফ সাহেবের বিরুদ্ধে মামলা দায়ের করতে পারবে কিনা, নাকি যতদিন পর্যন্ত সবাই সুস্থ না হচ্ছে ততদিন পর্যন্ত ওনার অপেক্ষা করতে হবে? মানে বাঁধন সাহেব কি, মোদ্দা কথা হলো বাঁধন সাহেব 6 ধারার সুবিধা পাবে কিনা? পাবে না। অধিকার দিলে পাবো, রুবেল দিলে আচ্ছা, এটার উত্তর হলো যে রুবেল, আলামিন এবং বাঁধন সাহেব ওনাদের আগে থেকে যদি সম্মতি দেওয়া থাকে যে যে কোনো একজন সিদ্ধান্ত নিতে পারবে, অন্যদের সমর্থন না থাকলেও সিদ্ধান্ত নিতে পারবে, তাহলে বাঁধন সাহেব 6 ধারার সুবিধা পাবে না। ঠিক আছে, অর্থাৎ ওনাকে ওই দুইজন সুবিধা থাকলে, ও দুইজন অসুস্থ থাকলেও বাঁধন সাহেব মামলা করতে পারবে, মামলা করতে পারবে। কিন্তু যদি এরকম থাকে ওনাদের এর আগে গঠনতন্ত্রে বা নিজেদের মধ্যে সম্মতি থাকে যে যে কোনো গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিতে হলে 3 জনেরই সম্মতির প্রয়োজন, 3 জনেরই সম্মতি প্রয়োজন, তাহলে যতদিন পর্যন্ত রুবেল আলামিন সুস্থ না হচ্ছে ততদিন পর্যন্ত বাঁধন সাহেবকে মামলা করা থেকে বিরত থাকতে হবে। এবং রুবেল আলামিন শর্ত সুস্থ হওয়ার পরে 3 জনে মামলা করবে, নাকি? মানে 3 জন ওই কোম্পানির অংশীদারিত্বের ব্যবসার পক্ষে মামলা করবে, এবং যেখানে গ্রাউন্ডস ফর এক্সামশন মানে তামাদি হতে অব্যাহতির কারণ হিসেবে উল্লেখ থাকবে যে অর্ডার এতদিন পর্যন্ত আমাদের 2 অংশীদার বৈধ অপরক ছিলেন, তাই এই সময়টা তামাদি মেয়াদ গণনা থেকে বাদ যাবে তামাদি আইনের কয় ধারার বিধান অনুসারে? 6 ধারার বিধান অনুসারে। কিন্তু এই বিধান এই সম্পর্কে বলা আছে কত ধারায়? 7 ধারায়। বুঝছেন? তো একাধিক ব্যক্তির ক্ষেত্রে 6 ধারার বিধান প্রযোজ্য হতেও পারে, নাও হতে পারে। যদি তাদের সম্মতি থাকে তাহলে প্রযোজ্য হবে, সম্মতি না থাকলে হবে না। বুঝছেন? এখন সম্মতি আছে কি নাই এটা বোঝার সহজ পদ্ধতি হলো, যে কোনো জিনিসে আপনাদের একটা গঠনতন্ত্র থাকে। ওনারা যখন পার্টনারশিপ ব্যবসা করে ওনাদের মধ্যে একটা গঠনতন্ত্র আছে যে ভবিষ্যতে মামলা টামলা করতে হলে কার কার সম্মতি দরকার বা কার কার সম্মতি দরকার নাই। যদি বলা থাকে যে মামলা করতে হলে সকলের সম্মতির দরকার, তাহলে সবাই সুস্থ না হওয়া পর্যন্ত মামলা করার তামাদি মেয়াদ গণনা শুরু হবে না। আর যদি বলে থাকে যে গুরুত্বপূর্ণ পরিস্থিতিতে যে কোনো একজনও সিদ্ধান্ত নিতে পারবে, তাহলে ওই দুইজনের ছাড়াই বাদন সাহেব মামলা করতে পারবে। এটাই বলছে কত ধারায়? 7 ধারায়। 7 ধারায়। একটু পড়ি দেখেন। যে ক্ষেত্রে একাধিক মামলা বা কার্যধারার অধিকারী, যে ক্ষেত্রে একাধিক ব্যক্তি মামলা বা কার্যধারা দায়ের করার অধিকারী হয় বা ডিক্রি জারির জন্য দরখাস্ত দাখিল করার অধিকারী হয়, তাদের, আন্ডারলাইন করবেন, সকলেই আইনগত অক্ষম হলে তাদের কারোর বিরুদ্ধেই তামাদি অতিবাহিত হবে না। যদি 3 জনই পাগল হয় তাহলে তো ঝামেলা নাই, মামলা করার তামাদি মেয়াদ গণনা শুরু হচ্ছে না। আমার সুবিধা কিন্তু যদি এমন হয় যে তাদের মধ্যে এক বা একাধিক ব্যক্তি আইনগতভাবে অক্ষম কিন্তু বাকিরা আইনগতভাবে সক্ষম বা সুস্থ, সেই ক্ষেত্রে তামাদি মেয়াদ সকলের বিরুদ্ধে অতিবাহিত হবে কি হবে না তা নিম্নলিখিতভাবে নির্ধারণ করতে হবে। 1 নাম্বার দেখেন, যে সকল ব্যক্তি আইনগতভাবে অপরগ, আন্ডারলাইন করবেন, তাদের সম্মতি ছাড়া, আইনগতভাবে অপরগ ছিল রুবেল আর আলামিন, তাহলে 2 জনের সম্মতি ছাড়া যে ব্যক্তি আইনগতভাবে অপরগ না, মানে কি বাদন সাহেব, সে যদি দায় মুক্তি বা ঋণ পরিশোধ করতে পারে, পরিশোধটা কেটে আদায় লেখেন, আদায়, পরিশোধ কেটে দেন, কি লিখবেন? আদায় আদায় পরিশোধ করলে আপনারা কনফিউজড হয়ে যাবেন। টাকা আছে বুঝলি 1-2 নম্বর লাইনের ঋণ ও হাতে লেখা, হ্যাঁ। দায় মুক্তি বা ঋণ আদায় করতে পারে, তাহলে সকলের বিরুদ্ধে তামাদি মেয়াদ অতিবাহিত হবে। এখন সে কি আদায় করতে পারবে কি পারবে না এটা কিভাবে বোঝা যাবে? ওই চুক্তির উপর তাদের মধ্যে থেকে আগে থেকে যদি সম্মতি দেওয়া থাকে যে 2 জন থাকলেও সমস্যা নাই, যে কোনো একজন আদায় করতে পারবে। কিন্তু আন্ডারলাইন করেন,
আইনগতভাবে সক্ষম ব্যক্তি আইনগত অপরাধ ব্যক্তিদের গোল দিবেন সম্মতি ছাড়া দায় মুক্তি বা ঋণ আদায় করতে না পারলে, আদায় লেখেন, ঋণ আদায় করতে না পারলে তাদের কারো বিরুদ্ধেই তামাদি মেয়াদ অতিবাহিত হবে না। তাহলে যদি তাদের মধ্যে থেকে পূর্বে থেকে সম্মতি থাকে তাহলে সে ঋণ আদায় করতে পারবে, মানে ওই দুইজনের ছাড়াই। আর পূর্বে থেকে যদি কি থাকে, সম্মতি না থাকে, যদি বলা থাকে যে যে কোনো গুরুত্বপূর্ণ ডিসিশন বা মামলা করতে হলে তিনজনেরই সম্মতি দরকার, সেই ক্ষেত্রে কিন্তু ওই বাকি দুইজন যতদিন পর্যন্ত সুস্থ না হচ্ছে ততদিন পর্যন্ত তামাদি মেয়াদ গণনা কি থাকে, স্থগিত থাকে। বুঝতে পারছেন? তাহলে এখন প্রশ্ন এসে যায় যে তাহলে 6 আর 7 কি? 6-এর একটা নিয়ম হলো কততে বলছে, 7-এ। মূল বিধানটা কিন্তু 6-এ, কিন্তু যদি একাধিক ব্যক্তির ক্ষেত্রে 7-এ একটা ব্যাখ্যা দিছে। বুঝতে পারছেন? তো 7 ধারা বুঝেন নাই কেউ আছেন? অনলাইন অফলাইন মিলে 7 ধারা বুঝেন নাই কেউ আছেন? আচ্ছা, সেলফ প্র্যাকটিস একটু দেখেন। 3 নম্বর প্রশ্নটা দেখেন যে তামাদি আইনের 6 ধারা অনুযায়ী আইনগত অপারগতা অন্তর্ভুক্ত হবে না নাবালকত্ব, উন্মাদ, জড়বুদ্ধি, আইন না জানা। কোনটা হবে না? আইন না জানা। 5 নম্বরটা দেখেন, আইনগত অপারগতার ক্ষেত্রে তামাদির মেয়াদ গণনা করা স্থগিত থাকবে যদি আইনগত অক্ষম ব্যক্তি কি হয়, বাদী বা ডিক্রিজারির আবেদনকারী হয়। ঠিক আছে। 6 নম্বর প্রশ্নটা দেখেন যে ক মামলার বাদী, খ মামলার বিবাদী, ক ক্ষয়ের বিরুদ্ধে চুক্তি সুনির্দিষ্ট বলবৎকরণের মামলা করতে চাই, চাই হবে অন্তঃস্থ লেখেন, চাই। চুক্তি ভঙ্গের তারিখ হতে গোল দিবেন বিবাদী খ উন্মাদ হয়ে যায়, বিবাদীরে গোল দেন। উন্মাদ হয়েছে কে? বিবাদী। এই ক্ষেত্রে নিম্নলিখিত কোন তথ্যটি সঠিক? ক কে তামাদিতে নির্ধারিত সময়ের মধ্যে মামলা করতে হবে, মামলার তামাদি মেয়াদ গণনা স্থগিত থাকবে না। থাকবে না কেন বলেন তো? কারণ এই জায়গা উন্মাদ হয়েছে কে? বিবাদী। সো বিবাদীর ক্ষেত্রে তো 6 ধারার বিধান প্রযোজ্য হবে না। না। জি। তো তারপরে 10 নম্বর প্রশ্নটা দেখেন। 10 নম্বর, ক নাবালক থাকাকালে, নাবালক থাকাকালে শব্দটা বলতেন, নাবালক কি থাকাকালে একটি নৌকার ভাড়া আদায় করার জন্য মামলা করার অধিকার লাভ করে, অর্থাৎ যখন সে অধিকার লাভ করছে ওই মুহূর্তে সে ছিল কি, নাবালক। ক এর মামলা দায়েরের তামাদি মেয়াদ গণনা শুরু হবে কখন? সাবালক হওয়ার পর থেকে বা নাবালকত্বের অবসান হওয়ার, দুইটাই সঠিক। বুঝতে পারছেন? হ্যাঁ, জি জি, হ্যাঁ। 11 নম্বরটা দেখেন, খ নাবালক থাকাকালে একটি মামলা করার অধিকার লাভ করে, এই অধিকার অর্জনের পর নাবালক থাকাকালেই সে উন্মাদ হয়ে যায়, মানে সাবালক হওয়ার আগেই কি হয়েছে, উন্মাদ। খ এর মামলা দায়েরের তামাদি মেয়াদ গণনা শুরু হবে তার নাবালকত্ব এবং উন্মাদনা উভয়ই কি অবসানের তারিখ থেকে, মানে যতকাল পর্যন্ত কোনো অপারগতা থাকবে ততদিন পর্যন্ত তার তামাদি মেয়াদ গণনা শুরু হবে না। হবে না। 12 নম্বরটা দেখেন। 12, গ নাবালক থাকাকালে একটি মামলা করার অধিকার অর্জন করে, সাবালক হওয়ার পূর্বে গ মারা যায়। বেচারা সাবালক হওয়ার পূর্বেই কি মারা গেছে, তো তার তো আর মামলা করা হলো না। তার নাবালক সন্তান ঘনশ্যাম তার উত্তরাধিকারী হয়, সন্তানও আবার কি নাবালক। তাহলে এই ক্ষেত্রে তামাদি মেয়াদ গণনা শুরু হবে কখন? এই ঘনশ্যাম সাবালকত্ব হওয়ার তারিখ থেকে। আর তার সন্তানটা যদি সাবালক হতো তাহলে কি বলেন তো, ওই তাহলে তখন থেকে। তখন থেকেই মামলা দায়ের করতে পারবে। দেখেন, আচ্ছা কি হয়েছে, বাচ্চা কাচ্চা হইতে 18 বছরের বেশি সময় লাগে না। দেখেন, আচ্ছা 13 নম্বর দেখেন,
পাগলরে বিয়ে দিলে সিনেমা দেখেন নাই? পাগলের বাচ্চা কাচ্চা হয় না? বাস্তবে আছে বাস্তবে আছে আমি দেখি আচ্ছা ঠিক আছে। তখন বলতো আচ্ছা আমি ঢাকা আচ্ছা থাক থাক থাক, আমরা পড়া নাই। এ, আচ্ছা আচ্ছা ঠিক আছে, 13 নম্বরটা দেখেন। কি কোনো কিছু অদৃশ্য হবে? আর আমি ঢাকায় চাকরি করে এই দেখছি এই থামেন, সাইলেন্স। 13 নম্বরটা দেখেন। ক, গ, ঘ একটি ফার্মের অংশীদার, মানে ওই ফার্মের মালিক কে? খ, গ আর কে? কবির, গণেশ আর ঘনশ্যাম ধরেন। করি মুক্ত ফার্মের নিকট ঋণগ্রস্ত হয়, মানে ওই তিনজনের যে ফার্ম আছে এই ফার্ম থেকে ঋণ নেয় কে? করিম। করি কবির উন্মাদ আর গণেশ নাবালক। কবির এবং গণেশের সম্মতি ব্যতীতই মানে ঘনশ্যাম দেনাদার করিমকে ঋণ মুক্ত করতে পারে কি? ঋণ মুক্ত মানে হলো তার কাছ থেকে ঋণ আদায় করতে পারবে কিনা। অপশন দেখেন, খ, গ ও ঘ সকলের বিরুদ্ধে তামাদি মেয়াদ অতিবাহিত হতে থাকবে। এখন এটা বললো কেন থাকবে? কারণ ওই যে এখানে এই লাইনটা আন্ডারলাইন করেন, খ এবং এই লাইনটা দেখেন, যেটা আমি আন্ডারলাইন করি স্ক্রিনে, খ এবং গ এর সম্মতি ব্যতীতই গ দেনাদার করিমকে ঋণ মুক্ত করতে পারে। বললেন করতে পারে। করতে পারে মানে কি? তাদের আগে থেকেই অনুমতি আছে, অনুমতি দেওয়া আছে। তাহলে কি বলেন? তাহলে তামাদি মেয়াদ অতিবাহিত হতে থাকবে। কিন্তু ওখানে যদি বলা থাকতো যে করতে পারে না, করতে পারে না, তাহলে কিন্তু তামাদি মেয়াদ অতিবাহিত হবে না হতো না। বুঝছেন? তাহলে এটা কত ধারার? হ্যাঁ 7 সাত ধারার। ধারা জি আচ্ছা, তো এখন আমরা চলে আসি বিশেষ ব্যতিক্রম বা স্পেশাল এক্সেপশন, যে জায়গায় একটু ধারা 8 বিশেষ ব্যতিক্রম বা স্পেশাল এক্সেপশন। বিশেষ ব্যতিক্রম বা স্পেশাল এক্সেপশন যেটা, একটু কথা আগে শুনেন, তারপরে আমরা বই পড়বো। 6 এবং 7 ধারার যে ব্যতিক্রম, এটা আলোচনা করছে কত ধারায়? 8 ধারায়। 8 ধারায় বললো যে, প্রথম যেটা বলছে সেটা বললো যে অগ্রক্রয়ের মামলার ক্ষেত্রে বৈধ অপরগতার বিধান প্রযোজ্য না। মানে অগ্রক্রয়ের মামলা হলো কাকে বলে? সুট ফর প্রিএমশন। অগ্রক্রয় মানে হলো যে আপনার ভাই, আপনার আপনার ভাইয়ের জমি সবার আগে কেনার অধিকার আপনার, কিন্তু ভাই আপনার কাছে বিক্রি না কইরা আরেকজনের কাছে বিক্রি করে দিছে। তো এই মুহূর্তে ভাই হিসেবে আপনার প্রতিকার হচ্ছে অগ্রক্রয়ের মামলা করা। বুঝছেন? এখন দেখা গেল যে আপনার ভাই ওই অগ্রক্রয়ের মামলা মানে আপনার কাছে না বিক্রি করে অন্য আরেকজনের কাছে বিক্রি করে দিছে। এই সময় আপনি আর যদি জীবিত না থাকেন, বা যদি সরি আপনি নাবালক থাকেন বা উন্মাদ থাকেন, তাহলে এই ক্ষেত্রে আপনি 6 ধারার সুবিধা পাবেন না। মানে বিষয়টা এমন, অগ্রক্রয়ের মামলা হলো তামাদি মেয়াদ হলো 1 বছর। তো আপনাকে মামলা 1 বছরের মধ্যেই করতে হবে। ধরেন আপনি নাবালক, যখন আপনার ভাই, বড় ভাই জমি বিক্রি করে দিছে, আপনি হচ্ছেন ওই মুহূর্তে কি নাবালক। সো আপনি যদি ওই জমিটা কিনতেই চান, তাহলে আপনাকে নেক্সট ফ্রেন্ডের মাধ্যমে মামলাটা করতে হবে ওই 1 বছরের মধ্যেই। বুঝছেন? যদি এমন হয় যে আপনি 7 বছর পর সাবালক হইছেন, তখন মামলা করলে হবে না, কারণ তামাদি আইনের 8 ধারায় সুস্পষ্ট ভাবে বলা আছে যে অগ্রক্রয়ের মামলার ক্ষেত্রে বৈধ অপরগতার সুবিধা পাওয়া যাবে না। তো পরীক্ষায় যদি প্রশ্ন আসে যে বৈধ অপরগতার সুবিধা পাওয়া যাবে না কোন ধরনের মামলায়? অগ্রক্রয়ের। বুঝছেন? আচ্ছা, এখন প্রশ্ন এসে যায় যে স্যার অগ্রক্রয়ের মামলা কি শুধু ভাই পারে? না, এটা আবার অন্য আলাদা প্রশ্ন। কারণ অগ্রক্রয়ের মামলা সহ অংশীদার পারে, প্রতিবেশী পারে, সুখাধিকারের ভিত্তিতে পারে। সেক্ষেত্রে আপনার অন্য যে এস্টেট অ্যাকুইজিশন এন্ড টেনেন্সি অ্যাক্টের সেকশন 96, নন এগ্রিকালচার এন্ড টেনেন্সি অ্যাক্টের সেকশন 24, তারপরে ল রিফর্ম অর্ডিন্যান্সের সেকশন 4, এরপরে আরো অগ্রক্রয় আছে আমার মুসলিম আইনে। তো এই আইনগুলো আপনার দেখতে হবে, সেটা আলাদা টপিক, আমাদের এই বিষয়বস্তু না। আচ্ছা অগ্রাধিকার থাকে সেটা অগ্রক্রয়। জি, ক্রয়ের ক্ষেত্রে যার অগ্রাধিকার আছে সেই অগ্রক্রয়। জি আচ্ছা, হ্যাঁ দেখেন। আচ্ছা, তো এখন
আহ, একটা বিষয় দেখেন, এলো একটা আট ধারার প্রথম বিষয়টা আমরা জানলাম। দ্বিতীয় যে বিষয়টা সেটা একটু মনোযোগ দিয়ে শুনতে হবে। বলল যে আপনার বৈধ অপরগতা অবসান হওয়ার পরে অথবা আপনি মারা যাওয়ার পরে, মানে বৈধ অপরগতা অবসান হওয়ার পরে, ধরেন আপনি পাগল ছিলেন, পাগল থেকে ভালো হওয়ার পরে, অথবা পাগল অবস্থায় যদি মারা যান, পাগল অবস্থায় যদি কি মারা যান, তাহলে আপনার যে বৈধ প্রতিনিধি আছে এরা মামলা করার জন্য সর্বোচ্চ সময় পাবে 3 বছর। কত বছর বলেন? 3 বছর। এটা বলতে ধরেন আপনি নাবালক ছিলেন, মাম 10 বছর পর সাবালক হয়েছেন, বেঁচে আছেন, তাহলে আপনাকে সাবালক হওয়ার কয় বছরের মধ্যে মামলা করতে হবে? 3 বছর। 3 বছর। বুঝেন? যদি এরকম হয় আপনি পাগল থাকা অবস্থায় মারা গেছেন, আপনার একটা ছেলে আছে সেই সাবালক, তাহলে ছেলেটা মামলা করবে কয়দিনের মধ্যে? 3 বছর। 3 বছরের মধ্যে। বুঝতেন? তাহলে নাবালকত্ব অবসান অথবা মারা যাওয়ার, বৈধ অপরাধ ব্যক্তি মারা যাওয়ার কতদিনের মধ্যে মামলাটা করতে হবে? 3 বছর। এখন কথা আছে 3 বছর। একটু, সেটা হলো যে ক্ষেত্রে আপনার বৈধ অপরাগত অবসান হওয়ার পরে আপনি দেখতেছেন যে অটোমেটিক্যালি আপনার হাতে 3 বছরের চেয়ে বেশি সময় আছে, সেই ক্ষেত্রে আর তামাদি আইনের 8 ধারার সুবিধা আপনি পাবেন না। কিন্তু যদি আপনার ওই 3 বছরের বেশি না থাকে, সেই ক্ষেত্রে আপনি 8 ধারার সুবিধা পাবেন। আমি কয়েকটা উদাহরণ দিব, সবাই একটু মনোযোগ দিয়ে শুনেন। ধরেন যে, শাকিল সাহেব মনোযোগ দিয়ে শুনেন, যে সুনির্দিষ্ট প্রতিকার আইনের 8 ও 42 ধারার মামলা করার তামাদি মেয়াদ হলো 12 বছর। কত বছর? 12 বছর। এখন ধরেন যেদিন মামলা করার কারণ উদ্ভব হলো ওই মুহূর্তে রুবেল ছিলেন নাবালক। রুবেল ছিলেন কি? নাবালক। এখন রুবেল তো যদি সাবালক থাকতো তাহলে ওনাকে মামলাটা করতে হতো কত বছরের মধ্যে? 12। কিন্তু উনি ছিলেন কি? নাবালক। তো উনি 6 বছর পরে সাবালক হয়েছেন, তো উনার হাতে অলরেডি আর কত বছর আছে? কারণ 12 বছরের মধ্যে যদি আমি 6 বছর নাবালক থাকি, আরো 6 বছর হাতে তো আমার আছে। তো এই ক্ষেত্রে তামাদি আইনের 8 ধারার সুবিধা আমার লাগতেছে না। বুঝছেন? যদি এরকম হতো যে রুবেল যেদিন বেদখল হইছেন এবং যেদিন ওনার মালিকানা অস্বীকার করা হয়েছে ওই মুহূর্তে উনি নাবালক ছিলেন, উনি সাবালক হইছেন 14 বছর পরে। কত বছর পরে? 14 বছর পরে। ওনার হাতে কি আর কোনো তামাদি মেয়াদ আছে? নাই। তাইলে উনি 8 ধারার বিধান অনুসারে উনি সুস্থ হওয়ার পরে, সাবালক হওয়ার পরে ওই মামলা করার সময় পাবে 3 বছর। এই ক্ষেত্রে ওনার 8 ধারা থেকে 3 বছর আনতে হবে, যেহেতু ওনার মূল মামলার তামাদি মেয়াদ কি নাই। নাই। এই দুইটা উদাহরণ কি বুঝতেন? যদি আমার আমার হাতেই 3 বছরের বেশি সময় থাকে তাহলে আর আমার তামাদি আইনের 8 ধারার সুবিধা লাগতেছে প্রয়োজন না। নাই। কিন্তু যদি আমার হাতে কোনো 3 বছরের নাই। কম থাকে তাহলে অথবা কোনো সময় না থাকে, তাহলে আমি 8 ধারা থেকে সময় পেতে পারি কত বছর? 3 বছর। আচ্ছা, যদি এরকম হয়, একটু শুনেন, যদি এরকম হয় যে রুবেল রে বেদখল করতে, রুবেল নাবালক ছিলেন, রুবেল 10 বছর পর সুস্থ হয়েছে, তো ওনার হাতে তো এমনি কত বছর আছে? 2 বছর আছে। তাহলে 8 ধারা থেকে উনি আর এক্সট্রা আনতে পারবে কত? 1 বছর। মানে ওনার হাতে তো অলরেডি 2 বছর আছে, আর 8 ধারা থেকে উনি আরো যোগ্য সুবিধা পাবে কত বছর? 1 বছর। অর্থাৎ মোট কত? 3 বছর। যদি এরকম হয় যে রুবেল 11 বছর পর সাবালক হইছে, তাহলে ওনার হাতে আছে কত? 1 বছর। আর 8 ধারা থেকে পাবে কয় বছর? 2 বছর। বুঝলেন? যদি এরকম হয় যে রুবেল 12 বছর পর সুস্থ হয়েছে, তা ওনার হাতে তো কিছুই নাই। নাই, তাহলে উনি আর সময় পাবে কত? 3 বছর আনতে হবে। বুঝতেন? আমি যে 3টা উদাহরণ দিলাম 3 প্রেক্ষাপটে, যে আমার যদি মূল মামলা করার তামাদি মেয়াদ 3 বছরের বেশি সময় থাকে তাহলে আমি আর 8 ধারার সুবিধা পাবো না। যদি কিছুই না থাকে তাহলে সর্বোচ্চ পাবে কত? 3 বছর। আর কিছু আছে কিন্তু সেটা 3 বছরের কম, কম। তাহলে যতটুকু 3 বছরের কম ততটুকু আমি আনতে পারবো কত ধারা থেকে? 8 ধারা থেকে। বুঝতেন বাদন সাহেব? আচ্ছা, আগে শুনেন। বুঝলে বুঝলে এইটুক তো বুঝছেন? এই শাকিল সাহেব, বুঝছেন? আচ্ছা, এখন শুনেন
আর একটা জিনিস বোঝার বাকি আছে, তাইলে 8 ধারা আপনি টোটালি বুঝে যাবেন। যে সকল মামলার তামাদি মেয়াদ 3 বছর বা তার বেশি, সেই ক্ষেত্রেই আপনি 3 বছর সময় পাবেন। কিন্তু যদি কোনো মামলার তামাদি মেয়াদ 3 বছরের কম হয়, সেই ক্ষেত্রে আপনি সর্বোচ্চ 3 বছর পাবেন না। হ্যাঁ, এটা আবার কি অনেকে না বুঝতে পারেন, আমি খুব ভালোভাবে বুঝাই, ধীরে ধীরে শুনেন। ধরেন, সুনির্দিষ্ট প্রতিকার আইনের 9 ধারার মামলার তামাদি মেয়াদ 6 মাস, বেদখল হওয়ার পরে কয় মাস? 6 মাস। এখন যেদিন আপনারে বেদখল করছে ওই দিন আপনি নাবালক ছিলেন, সুস্থ হইছেন 10 বছর পর। সুস্থ হয়েছেন কত? 10 বছর পর। এক্ষেত্রে সুস্থ হওয়ার পরে আপনাকে মামলাটা 6 মাসের মধ্যেই করতে হবে। এই ক্ষেত্রে এই 6 মাসও আপনি 8 ধারা থেকেই পাইতেছেন, বাট এই ক্ষেত্রে আপনি 3 বছর পাবেন না। কেন পাবেন না? নিয়ম আছে। কারণ মূল মামলার তামাদি মেয়াদি তো 6 মাস, বুঝতে পারছেন? এই মামলাটা তামাদি মেয়াদ যদি 10 বছর হতো, সেই ক্ষেত্রে আপনি পাতেন কত? 3 বছর। 3 বছর। বুঝছেন? আমাদের মেয়াদ যতদিন ততদিন। জি, আর যা থেকে ততদিন মিলে যাবে। ধন্যবাদ। মিতা প্রশ্ন করছে, স্যার চুক্তি বলবতের মামলা করতে হয় 1 বছরের মধ্যে। এখন যেদিন চুক্তি ভঙ্গ করছে ওই মুহূর্তে ধরেন আপনি পাগল ছিলেন, 10 বছর পরে সুস্থ হয়েছেন, তাহলে আপনি সময় ওই 1 বছরই পাবেন, এই জায়গায় 3 বছর পাবেন না। কেন পাবেন না? নিয়ম। কারণ মূল মামলার তামাদি মেয়াদ কত বছর? 1 যা বছর। তাই। বুঝেছেন? 3 বছর কম থাকলে সেটাই হবে। হ্যাঁ, যা থাকবে তাই। জি, একটু পড়ি তাহলে ভালো বুঝবেন। বেনজি সাহেব বুঝছেন? দেখেন, 6 ও 7 ধারার কি হয়েছে ভাই, ভালো লাগতেছে না? 6 ও 7 ধারার না, অনেকক্ষণ ধরে বসে আছি তো। এখন আপনাদের এটা দরকার, আমি আপনাদের এতটুকু আশ্বস্ত করি, শুনেন, এই শুনেন, পরীক্ষার আগ পর্যন্ত ধরেন আপনি কিছু পড়ালেখা করেন নাই, আজকেই আপনার পড়ালেখা শুরু। আমরা এখানে যে আলোচনাটুকু করি, যে যতটুকু পড়া হয়, যতটুকু পরীক্ষা হয়, এই পর্যন্ত আপনি পরীক্ষার আগ পর্যন্ত সিরিয়াসলি আমাদের সাথে লেগে থাকেন, ইনশাল্লাহ আপনি প্রিলিমিনারিতে পাস করবেন। বুঝতে পারছেন? আর অ্যাডভোকেট হওয়ার জন্য এর পরের টুকুও করতে হবে। মানে মোট মোট কথা হলো যে আজকেও যদি কেউ 0 থেকে শুরু করে, তারও বার কাউন্সিল পাস করা সম্ভব, কিন্তু তার অসামাজিক হতে হবে, আমার কথা শুনতে হবে। মানে যতটুকু পরিশ্রম আমরা এখানে করি ততটুকু অ্যাটলিস্ট আপনার পড়তে হবে, বেশি পড়লে তো ক্ষতি নাই, কিন্তু পাস করার জন্য এখানে আমরা যতটুকু ন্যূনতম পড়ি, এই সিলেবাসের এইটুকু আপনার সময় দিতে হবে। তো এতদিন পর্যন্ত যে যতটুকু ফাঁকি টাকি দিচ্ছেন, এগুলো ছেড়ে দেন, আজকে থেকে সিরিয়াস হন। আর যদি মনে করেন যে না, কোর্ট কাছারিতে আরো জুনিয়র অবস্থায় 5-6 বছর আগে ঘুরি, তারপরে লাইসেন্স নিবানি, সেটা হলো আপনার বিষয়। ঠিক আছে? আচ্ছা, দেখেন, দেখেন তো 8 ধারায় উল্লেখিত বিশেষ ব্যতিক্রম সাপেক্ষে 6 ও 7 ধারায় উল্লেখিত আইনগত অক্ষমতা বিশ্লেষণ করতে হবে। 6 ও 7 ধারার বিধান নিম্নলিখিত ক্ষেত্রে প্রযোজ্য হবে না। আন্ডারলাইন করেন। অগ্রকরার অধিকার বলবৎকরণের মামলায়, সুটস টু এনফোর্স রাইটস অফ প্রিএমশন, মানে 6-7 ধারার বিধান অগ্রকরের মামলার ক্ষেত্রে প্রযোজ্য হবে না। তারপরে দেখেন, আইনগত অপরগত অবসান হওয়ার থেকে বা আইনগত, এটা আন্ডারলাইন করেন, আইনগত অপরগত অবসান হওয়ার থেকে বা আইনগত অক্ষম ব্যক্তির মৃত্যু হওয়ার, বল দিবেন, 3 বছরের বেশি সময় তামাদি মেয়াদ থাকবে না, এবং এই সময়ের মধ্যে যে কোনো মকদ্দমা অবশ্যই দায়ের করতে হবে বা আবেদন করতে হবে। আচ্ছা, তো এখানে অগ্রক্রয়ের মামলার তামাদি মেয়াদটা আমি এখানে বিস্তারিত পড়বো না, আপনাদের একটু ব্যাখ্যা দিচ্ছি, শুনেন। তামাদি আইনের 10 অনুচ্ছেদ অনুসারে অগ্রক্রয়ের মামলার তামাদি মেয়াদ 1 বছর। কত বছর? 1 বছর। যদি যার কাছে বিক্রি করতেন, ধরেন একটু আগে উদাহরণ দিছিলাম যে যে যার ভাই, ধরেন রুবেলের ভাই, বড় ভাই যার কাছে বিক্রি করছে, ওই যার কাছে বিক্রি করছে সেই ক্রেতা যদি দখল নাই, ওই জমির কি নাই, দখল নাই, তাহলে দখল নেওয়া থেকে 1 বছরের মধ্যে, দখল নেক বা না নেক, দখল ধরে নেয় নাই, তাহলে দেখবো যে ওই যে বিক্রির যে দলিলটা নিবন্ধিত হয়েছে কিনা, তাহলে নিবন্ধনের তারিখ থেকে কয় বছর? 1 বছর। মানে যে বিক্রি, যে ক্রেতা, সে যদি দখল নেয়
দখল থেকে কয় বছর? 1 বছর। ধরেন দখল নাই, তাহলে দেখবো কি নিবন্ধিত কিনা। নিবন্ধিত কবে থেকে? নিবন্ধনের তারিখ থেকে কয় বছর? 1 বছর। ধরেন বিক্রি করছে কিন্তু দখলও নাই, নিবন্ধিত করে নাই। হয় নাই, তাহলে সেক্ষেত্রে 120 অনুচ্ছেদ অনুসারে 6 বছরের মধ্যে। হুম, কয় বছর বলেন? 6 বছর। তাহলে অগ্রপ্রায়ের মামলা 1 বছরের মধ্যেও করতে হবে অথবা কয় বছর? 6 বছর। 6 বছর। যদি যার কাছে বিক্রি করছে সে যদি দখল নাই তাহলে দখল থেকে 1 বছর। সে যদি দখল নাই, জমিটা দলিলটা নিবন্ধিত হয়েছে, নিবন্ধনের তারিখ থেকে 1 বছর। ধরেন দখলও নাই, নিবন্ধিত হয় নাই, তাহলে কয় বছর? বিক্রি হওয়ার 6 বছরের মধ্যে মামলা দায়ের করতে। তো এখানে এই কথাই বলা আছে, একটু পড়ে নিয়েন। আচ্ছা, এখানে দেখেন 3 বছরের বেশি মেয়াদ থাকবে না, আমি যে কথা বলছি এটার ব্যাখ্যা এখানে আছে। 8 ধারার বিধান করা হয়েছে আইনগত অপারগতা অবসান হওয়ার থেকে বা আইনগত অক্ষম ব্যক্তির মৃত্যু হওয়ার 3 বছরের বেশি সময় তামাদি মেয়াদ থাকবে না। এই সময়ের মধ্যে যে কোনো মকদ্দমা অবশ্যই দায়ের করতে হবে বা আবেদন করতে হবে। 8 ধারা 3 বছর গণনা শুরু হবে কখন দেখেন? এই আইনগত অক্ষমতার অবসান হওয়ার পর থেকে, ফ্রম দা সেসেশন অফ দা ডিসেবিলিটি, বা আইনগত অক্ষম ব্যক্তির মৃত্যু হওয়ার পর থেকে। এখন এই জায়গায় অনেক কথা বলা আছে, এই কথাগুলো আমি পড়তেছি না, আপনি সরাসরি আমি যে আপনাদের বুঝাইলাম এই শখটাই চলে আসেন, শখটাই। টেবিলে চলে আসেন, জি। দেখেন তামাদি আইনের কত অনুচ্ছেদ? 124, বংশগত পদ লাভের জন্য মামলা। ধরেন তামাদি আইনের 124 অনুচ্ছেদে বলছে যে বংশগত পদ লাভের মামলা তামাদি মেয়াদ হলো 12 বছর, অর্থাৎ 12 বছরের মধ্যে মামলাটা করতে হবে। তো যখন মামলার কারণ উদ্ভব হলো, সে সেই দিন থেকে 11 বছর পর্যন্ত সে ছিল অপারগ। 11 বছর পর্যন্ত কি অপারগ, তাহলে তার হাতে আছে কত? 1 বছর। আর 8 ধারা থেকে পাবে কয় বছর? এই যে 2 দেখেন 8 বছর। ধারা অনুযায়ী 2 বছর সময় বাড়িয়ে সর্বোচ্চ 3 বছর করতে পারবে। বুঝছেন? পরেরটা দেখেন, ধারা অনুচ্ছেদ 113, চুক্তি বলবৎকরণের মকদ্দমা। তামাদি মেয়াদ 1 বছর, বাট সে অপরাগ ছিল কত বছর? 4 বছর। অপরাগ ছিল কয় বছর? 4 বছর। তাহলে এমনিতে তো আর কোনো সময় নেই, তাহলে অক্ষমতা অবসান হওয়ার পরে কত বছরের মধ্যে মামলা করতে হবে? কেন 1 বছর বলে? কারণ তার মূল মামলার তামাদি মেয়াদ 1 বছর। এই জায়গায় সে 3 বছরের সুবিধা পাবে না। কি তানভীর দাগান না কেন? তানভীর মনে নেই। ঘুমাসতেছে, আসল দিনই ঘুমাসবে। এই 8 ধারা তো পরে আপনি বুঝতে পারবেন না, পরে প্যাস হবে। জি, হ্যাঁ, দেখেন। এই যে আচ্ছা আচ্ছা, তারপরেরটা দেখেন, তামাদি আইনের 3 অনুচ্ছেদে বলছে দ্য স্পেসিফিক রিলিফ অ্যাক্ট 9 ধারায় দখল উদ্ধারের মকদ্দমার তামাদি মেয়াদ 6 মাস। কিন্তু সে ধরেন উন্মাদ জড়বুদ্ধি যাই থাকে না কেন, এটা ছিল কয় বছর? 5 বছর। তাহলে তার হাতে আর কোনো সময় নাই, কিন্তু 8 ধারা থেকে সে সর্বোচ্চ পাবে কত? 6 মাস। এই জায়গায় 3 বছর কেন পেল না? মূল মামলার তো 6 মাস। 6 মাস। বুঝতেন? জি। আচ্ছা, সর্বশেষটা দেখেন, ধরেন 139 ধারায়, ধারা তো না, 139 অনুচ্ছেদে, আপনাদের পুরাতন বইতে নাই, সমস্যা নাই। 139 অনুচ্ছেদে একটা মামলার তামাদি মেয়াদ 12 বছর, কিন্তু সে বৈধ অপরাধ ছিল 4 বছর। তার হাতে সময় আছে কত বছর? তাহলে এই জায়গায় কি তার হাতে ইতিমধ্যে 8 বছর সময় আছে, তার কি আর 8 ধারার সুবিধা পাবে? পাবে না, কারণ হাতে তো অলরেডি 3 বছরের বেশি সময় আছে। বুঝছেন? এ রুবেল, হ্যাঁ, 8 বছরের মধ্যেই মামলাটা করবে। জি জি, স্যার হ্যাঁ বলেন। স্যার যে প্রশ্ন করতে চাচ্ছিলাম স্যার, বন্ধক বলেন। উদ্ধারের স্যার ওইটার তামাদি মেয়াদ তো হচ্ছে 60 বছর। না, তামাদি 60 বছর না, তামাদি 60 বছর হচ্ছে ওই 147 48 ফরক্লোজার আর রিডিমশন। আর এটা আচ্ছা হলো স্যার। মালিক কর্তৃক ভাড়াটিয়ার দখল উদ্ধার। ওটা এক না, ওটা আমরা যখন অনুচ্ছেদ করবানি তখন আলাদা ব্যাখ্যা দিবানি। জি বুঝতে স্যার, থ্যাংক পারছেন? ইউ। আপনি যেটা বলেছেন সেটা হলো ফরক্লোজার আর রিডিমশন, এটা হলো 60 বছর।
আর দ্বারা পাল্লা মানে পাল্লা যদি আচ্ছা, এখন আমি 8 ধারা যতটুকু বুঝাইলাম আপনারা বুঝছেন কিনা, বুঝতে বুঝতে পারছেন? পারছি। বাসায় গিয়ে এটা একবার পড়লে ঠান্ডা মাথায় বুঝে যাবেন ইনশাল্লাহ, আর না বুঝলে লেকচার দেখবেন। তো বিগত বছরের প্রশ্ন দেখেন, দ্য লিমিটেশন অ্যাক্ট, এবং এই জিনিসটা খুবই গুরুত্বপূর্ণ। 6, 7, 8, 9 এটা যদি আপনি এখান থেকে বুঝেন, তাহলে মনে করবেন যে আমার এখান থেকে 1, 2 নাম্বার প্রিলিতে তো পাইছি, আর লিখিততে একটা প্রশ্নও পেতে পারি। দ্য লিমিটেশন অ্যাক্ট 1908 এর বৈধ অপরগতা সংক্রান্ত বিধান কোন মামলার ক্ষেত্রে প্রযোজ্য নয়? কোন মামলা? অগ্রক্রয় না? প্রিয়াম্পশন। কত ধারায় বলছে? 8 ধারায়। 8 ধারায়। 3 নাম্বারটা দেখেন, এটা একটু দেখেন। 14 বছর বয়সী এক্স 2014 সালে চুক্তি পর্বত করে মামলা করার অধিকার লাভ করে। এক্স এর মামলা করার তামাদি মেয়াদ উত্তীর্ণ হবে কত সালে? মানে সে তো সাবালক হওয়ার পরে সময় সে শুরু হবে, তাহলে 14 সালে যদি 14 বছর হয়, তাহলে আর 4 বছর পর সে কি হবে? সাবালক হবে। তাহলে 15, 16, 17, 18, তাহলে আপনার বলছে যে উত্তীর্ণ হবে কত সালে, মানে তামাদি মেয়াদ শেষ হয়ে যাবে কত সালে? 2019 সালে তার শেষ হয়ে যাবে। আর শুরু হবে হলো কত সাল থেকে? 18 সাল থেকে। বুঝেন নাই বোধহয়? 1 বছর সময় পাবে। বুঝতেন কিনা? কি মিতা নাই বইতে? আচ্ছা, না থাকলে সমস্যা নাই। পরে 1 বছর থাকবে। ধরে যদি কারো বয়স থাকে 14 সালে 14 বছর, তাহলে তার 18 বছর বয়স হবে কত সালে? 18 বছর। 18 সালে। 18 সালে। তাহলে 18 বছর হইলেই তো সে কি হবে? সাবালক হবে। তাহলে চুক্তি বলবৎ করে মামলা করতে হবে কত বছরের মধ্যে? 1 বছর। তাহলে 1 বছর শেষ হবে কত সালে? 19 সালে। তাহলে মানে 19 সালে তার মামলা করার তামাদি মেয়াদ কি হবে? উত্তীর্ণ হবে। হ্যাঁ। 9 ধারাটা দেখেন, 9 ধারা। হ্যাঁ, হ্যাঁ, কত বাজবে না? যার দরকার তারা থাকলে চলে যান। আমার তো অল্প অল্প। দেখেন, আর স্যার আমি তো ছেড়েই দিছি, ধরে তো কাউরে রাখি নাই, চলে যান। দেখেন, সময়ের অবিরাম চলন, এই 3 দেশে এটা তো মজা। কন্টিনিউয়াস রানিং অফ টাইম, ধারা কত? 9। এটা এক কথা। শুনেন, বিষয়টা হলো যে আপনি নাবালক, আপনি পাগল ছিলেন, আপনার তামাদি মেয়াদ গণনা স্থগিত আছে, কিন্তু 1 মাস পরে ভালো হয়ে গেছেন। যখনই ভালো হয়ে গেলেন তখনই তামাদি মেয়াদ গণনা শুরু হয়ে গেছে। আবার 1 মাস পরে যদি পাগল হন, আর স্থগিত থাকবে না। ওই চলতেই থাকে। একবার যদি 9 ধারা। তামাদি মেয়াদ গণনা শুরু হয়, পরবর্তীতে আর কোনো বৈধ অপরগতা দ্বারা সেটা স্থগিত থাকবে না। এটাই বলছে সময়ের অবিরাম চলন কত ধারা? পাগল যারা তাদের জন্য সমস্যা। তো বিষয়টা হলো যে একবার শুরু হলে শুরু, কথা বলেন না, শুনেন, একটু ধৈর্য ধরেন। যে যখন তামাদি মেয়াদ শুরু হলো ওই মুহূর্তে ছিলেন আপনি অপরগ, কিন্তু কিছুদিন পরে আপনি সুস্থ হয়ে গেছেন, তাহলে যখনই সুস্থ হলেন তখনই তামাদি মেয়াদ গণনা শুরু হবে। পরবর্তীতে যদি আবার আবার আপনি পাগল হন, তাহলে ওই পাগলত্বের কারণে আপনার তামাদি মেয়াদ গণনার স্থগিত থাকবে না। তখন কিন্তু মামলা করতে হ্যাঁ, জি। দেখেন, তামাদি আইন 1908 এর 9 ধারায় বলা হয়েছে যে ক্ষেত্রে একবার তামাদি মেয়াদ গণনা শুরু হয়ে গেছে, মামলা করতে পরবর্তী কোনো অপারগতা বা অক্ষমতা তা বন্ধ করতে পারবে না। ইংরেজিটা আন্ডারলাইন করেন, হোয়ার ওয়ান্স টাইম হ্যাজ বিগেন টু রান, নো সাবসিকুয়েন্ট ডিসেবিলিটি অর ইনএবিলিটি টু সু স্টপস ইট। এটা কত ধারায় বলছে? 9 ধারা। 9 ধারায়। এখন 9 ধারার একটা ব্যাখ্যা এখানে আছে, এই ব্যাখ্যাটা একটু পড়তে হবে। এটা পড়লে আমাদের ক্লাস শেষ, তারপরে আজকের ক্লাস টেস্ট শুরু হবে। আপনাদের একটা এডিশনাল পেজ দিছিলাম, সেই পেজে একটু যান। পাইছেন? পান নাই? কালকে নেন নাই? কালকে তো লিখলাম তো বাসায়। ওইটাই। লাগান নাই, ঈদে লাগান নাই। এখন দেখলো তো আজকে নতুন করে ঢাকা থেকে আনাইছি। আচ্ছা, ঠিক আছে, একজন রুবেল একটু ওনার সামনে আসেন, আপনারে প্রিন্ট করে দিব। হ্যাঁ, অবশ্যই দিব, কিন্তু দিতে গেলে তো একটু সময় লাগবে, দাঁড়ান। আচ্ছা দাঁড়ান, আমি দিচ্ছি। হ্যাঁ, ওটা দেখেন, তারপরে আমি দিচ্ছি। নিজেকে জায়গায় নিতে হবে। আচ্ছা দেখেন, তো তাই দিব দিব, দেখার পরে একটু তাকাই নিন। তো
সময়ের অবিরাম চলন, কন্টিনিউয়াস রানিং অফ টাইম। একবার তামাদি মেয়াদ অতিবাহিত হলে পরবর্তী কোনো অপারগতা বা অক্ষমতা দ্বারা তা বন্ধ হবে না, এটা আমরা পড়ছি। আন্ডারলাইন করবেন। তবে শর্ত থাকে যে, ওটাই দেখান, তবে শর্ত থাকে যে, যে ক্ষেত্রে পাওনাদারের সম্পত্তি ব্যবস্থাপনার দায়িত্ব দেনাদারের উপর অর্পিত হয়েছে, সেই ক্ষেত্রে যতদিন দেনাদারের উপর উক্ত দায়িত্ব ন্যস্ত থাকবে ততদিন উক্ত দেনার টাকা আদায়ের মামলার তামাদি মেয়াদ অতিবাহিত হওয়া স্থগিত থাকবে। এটা পড়ে কিছুই বুঝবেন না, এবং বইতে এই ধারার ব্যাখ্যাও নাই। বাট আমি একটু ব্যাখ্যা দিই, শুনেন। এই উদাহরণটা পড়ি, তারপরে এইটার ব্যাখ্যা পেয়ে যাবেন। দেখেন, ডিপ জলের থেকে মিশা 1 বিঘা ধানের জমি বর্গা নেয় যে মিশা প্রতি বছর ডিপ জলকে 10,000 টাকা করে দিবে। একটু বুঝেন, এ জায়গা মূল জমির মালিক কে? ডিপ জল। তাহলে তার কাছ থেকে জমি বর্গা নেওয়া, বুঝেন তো? একজনের জমি বর্গা করা, বর্গা নিছে কে? মিশা। এবং সে বলছে যে ডিপজল ভাই, এই প্রতি বছর বর্গার বাবদ আপনারে কত টাকা দিব? 10,000। এইটুক তো বুঝছেন? তাহলে এই জায়গায় পাওনাদার কে বলেন তো? ডিপজল। ডিপজল। আর দেনাদার কে? মিশা। যে টাকা পাবে তাকেই তো বলে পাওনাদার, আর যার কাছে পাবে তাকে কি বলে? এইটুক বুঝছেন? ওকে। মিশা যদি ডিপজলকে ঠিক মতো বর্গাকৃত জমির টাকা পরিশোধ না করে, তবে ডিপজল মিশার বিরুদ্ধে 3 বছরের মধ্যে অর্থ আদায়ের মকদ্দমা দায়ের করতে পারবে। মানে হলো, ধরেন যে বর্গা নিছে, সে যদি বর্গার টাকা 10,000 টাকা না দেয়, তাহলে আমরা জানি অর্থ আদায়ের মামলা করতে হবে কত বছরের মধ্যে? তাহলে পাওনাদার মামলা করবে কত বছর? 3 বছরের মধ্যে। কিন্তু দেখেন, যতদিন পর্যন্ত মিশা উক্ত জমি বর্গা করবে ততদিন পর্যন্ত ডিপ জলের মকদ্দমা দায়েরের তামাদি মেয়াদ গণনা স্থগিত থাকবে। মানে হলো, একটু বুঝেন, মানে হলো, ধরেন মিশা প্রথম বছরের 10,000 টাকা দেয় নাই, প্রথম বছর 10,000 টাকা কি দেয় না, কিন্তু জমির বর্গাও ছাড়ে নাই, জমির বর্গাও কি ছাড়ে নাই। তার মানে যদিও আমি তার কাছে 10,000 টাকা পাই, কিন্তু তামাদি মেয়াদ গণনা এখনো শুরু হয় নাই, কারণ পাওনাদারের সম্পত্তি আছে কার কাছে? দেনাদারের কাছে। যদি 2 বছরে টাকাও দেয় নাই, পাবে কত? 20,000, কিন্তু এখনো সে বর্গা করা ছাড়ে নাই। ধরেন 3 বছর করলো, 3 বছর করার পর 3 বছরের টাকাও সে দেয় না, এরপরে সে জমির বর্গা ছেড়ে দিয়েছে যে আমি এর বর্গা করবো না। যেদিন থেকে ছেড়ে দিল সেদিন থেকে তামাদি মেয়াদ গণনা শুরু হবে। কত বছর? 3 বছর। মানে পাওনাদার দেনাদারের কাছে যে টাকাটা পাবে, তো পাওনাদারের সম্পত্তি যদি থাকে কার কাছে? দেনাদারের কাছে। যতদিন পর্যন্ত দেনাদারের কাছে থাকবে ততদিন পর্যন্ত তামাদি মেয়াদ গণনা কি হবে না? শুরু হবে না, মানে স্থগিত থাকবে। এবার ওই লেখাটা পড়লে বুঝবেন যে তবে শর্ত থাকে যে, দেখেন এবার বুঝবেন। তবে শর্ত থাকে যে, যে ক্ষেত্রে পাওনাদারের সম্পত্তি ব্যবস্থাপনার দায়িত্ব, ব্যবস্থাপনার দায়িত্ব মানে কি? দেখাশোনার দায়িত্ব দেনাদারের উপর অর্পিত হয়েছে। মানে কার উপর? মিশার উপরে। সেই ক্ষেত্রে যতদিন দেনাদারের উপর উক্ত দায়িত্ব ন্যস্ত থাকবে, মানে মিশা যতদিন পর্যন্ত ওই জমি কি করবে? বর্গা করবে, ততদিন উক্ত দেনার টাকা আদায়ের মামলা তামাদি মেয়াদ অতিবাহিত হওয়া স্থগিত থাকবে। ততদিন পর্যন্ত পাওনাদারের তামাদি মেয়াদ মানে গণনা শুরু হবে না। যখনই ওই বর্গার চুক্তি শেষ হয়ে যাবে তখন থেকে মামলা করতে হবে। কতদিনের মধ্যে? 3 বছর। তানভীর বুঝেন নাই, মাথার উপর দিয়ে গেছে। জি, আপনি বুঝতেন? বিকাশ বুঝতেন? আরিফ সাহেব না, একটু পরে বলেন। বিথিকা কি বুঝতে কিনা আগে শুনি। অনলাইনে যারা আছেন আপনারা কি বুঝতেন ভাই? স্যার বুঝতে পারছি। কেউ না বুঝলে একটু বলেন, কেউ যদি না বুঝে থাকেন বলেন, আমি আবার বলবো। বুঝছি স্যার এটা। আচ্ছা, বিষয়টা হলো, তানভীর সাহেব, আপনি আপনার এক বন্ধু টাকা ধার চাইছে না কয়দিন আগে? কয় টাকা চাইছে? 1,000। 1,000 টাকা। এখন 1,000 টাকা তারে আপনি দিছেন, ঠিক আছে, কিন্তু সে আবার আপনার, ধরেন আপনার 1 বিঘা জমি আছে, এই জমি আবার সে কি করে? চাষ করে। তো এখন যদিও আপনি তার কাছে টাকা পান, মানে আপনি হলেন কি? পাওনাদার, আর সে হচ্ছে কি? দেনাদার। এখন ওই ধরেন বর্গা চাষ, আপনার জমি সে বর্গা করে, তো বর্গা করলে যে উদাহরণটা এতক্ষণ দিলাম,
যে বর্গা করলে যে বর্গা করে তার কাছে আপনি টাকা পাবেন, ওই ধরেন প্রতি বছরে 1,000, প্রতি বছরে 1,000। এখন সে প্রথম বছরের টাকা দেয় নাই, প্রথম বছরের টাকা দেয় নাই, এখন ওই টাকা আদায়ের অধিকার আপনার আছে, আপনি ইচ্ছা করলে সাথে সাথে মামলা করতে পারেন, কিন্তু ইচ্ছা করলে 9 ধারার সুবিধাও নিতে পারেন। বিষয়টা হলো যে যতদিন সে তার কাছে আপনি 1,000 টাকা পান ঠিক আছে, কিন্তু আবার আপনার যে জমি এটা দেখাশোনা করে কে? সে। তাহলে যতদিন পর্যন্ত সে আপনার জমি বর্গা করতেছে ততদিন পর্যন্ত আপনার মামলা করার তামাদি মেয়াদ গণনা কি থাকবে? স্থগিত থাকবে। ধরেন সে আপনার জমি আর বর্গা এখন আর করে না, যেদিন থেকে ছেড়ে দিল, মানে আপনার কোনো সম্পত্তি দেখাশোনার দায়িত্বে সে আর নেই, তাহলে সেদিন থেকে আপনার মামলা করার তামাদি মেয়াদ গণনা শুরু হবে। এটাই বলছে কত দাঁড়ায়? 9 দাঁড়ায়। এখন আপনার মনে যদি আসে যে আমি টাকা পাবো 1,000, আমি অতদিন অপেক্ষা করবো কেন, আমি সাথে সাথে মামলা করবো, সাথে সাথে করলে তো আপনি করতেই পারেন। বুঝতে পারছেন? আপনার তো কেউ ঠেকাই নাই। বৈধ অপরগতার সুবিধা আপনার কি কেউ নিতে বলছে? আপনি যদি ইচ্ছা করেন নিতে পারেন, আর না নিলে বৈধ আইনগত মানে অভিভাবকের মাধ্যমে মামলা করবেন। ঠিক একই কথা প্রযোজ্য কিসের ক্ষেত্রে? 9 ধারার ক্ষেত্রে। আপনি যদি মনে করেন যে যতদিন পর্যন্ত সে আমার এটা দেখাশোনার দায়িত্ব আছে ততদিন পর্যন্ত আর মামলা আমি করব না, তাহলে সেই সুবিধাটা আপনি নিতে পারেন। আইনে আপনার বলবে না যে আপনার তামাদি মেয়াদ শেষ। লস কিন্তু আপনার হচ্ছে না। বুঝতে পারছি। বুঝছেন? যদি 10 তাহলে আমি একটু শেষ করে দিই আমাদের আজকের যে পড়াটা, এটা একটু শেষ করে দিই। এটা হলো যে আজকে আমরা শুরু করেছিলাম তামাদি আইনের 5 ধারা নিয়ে। তামাদি আইনের 5 ধারায় বলছে এক্সটেনশন অফ পিরিয়ড ইন সার্টেন কেসেস, মানে কতিপয় ক্ষেত্রে সময় বৃদ্ধিকরণ কয়টা ক্ষেত্রে প্রযোজ্য? 5টা ক্ষেত্রে প্রযোজ্য, মূল মামলার ক্ষেত্রে প্রযোজ্য না। আর বৈধ অপরগতার যে বিধান, এটা বৈধ অপরগতা সম্পর্কিত অধ্যায় 6, 7, 8, 9, 6 ধারায় 3টা ক্ষেত্রে বৈধ অপরগতার সুবিধা করা দাবি করা যায়, এবং এটা মূল মামলা এবং জারি কার্যক্রমের ক্ষেত্রে প্রযোজ্য। এটা আপিল রিভিউ অন্য কোনো ক্ষেত্রে প্রযোজ্য না। So, যদি আপনাকে বলে যে মূল মামলায় বৈধ অপরগতার সুবিধা পাওয়া যাবে কত ধারায়? 6 ধারায়। এছাড়া 7 ধারায় বললো যদি একাধিক ব্যক্তি বৈধ অপরাধ থাকে সেক্ষেত্রে কি বিধান আছে, সেটা আছে 7 ধারায়। স্পেশাল এক্সেপশন বললো কত ধারায়? 8 ধারায়। বৈধ অপরাগতার সুবিধা অগ্রক্রয় মামলার ক্ষেত্রে প্রযোজ্য না। আর বৈধ অপরাগতা অবসান অথবা মৃত্যুবরণ করার পর সর্বোচ্চ সময় পাবে কত বছর? 3 বছর। আর 9 ধারায় বললো সময়ের অবিরাম চলন, একবার শুরু হলে সময় চলবে, পরবর্তী কোনো অক্ষমতা দ্বারা সে বাধাপ্রাপ্ত হবে না, মানে ওই তামাদি মেয়াদ স্থগিত থাকবে না। এবং সর্বশেষ যেটা বললাম এটা হলো যে পাওনাদার যদি দেনাদারের কাছে যে টাকা পয়সা পাবে, দেনাদার যদি পাওনাদারের কোনো সম্পত্তি দেখাশোনার দায়িত্বে থাকে বা ব্যবস্থাপনার দায়িত্বে থাকে, যতদিন দেনাদার ওই দায়িত্বে আছে ততদিন পাওনাদারের মামলা করার তামাদি মেয়াদ গণনা শুরু হবে না। ধন্যবাদ। অনেক সময় ক্লাস নিলাম, যদি আপনাদের কোনো প্রশ্ন থাকে করতে পারেন, না হলে আমরা এখন ক্লাস টেস্টে চলে যাবো ইনশাল্লাহ। আচ্ছা স্যার, একটা প্রশ্ন ছিল। হ্যাঁ বলেন। লিখবেন। 6 ধারায় বর্ণিত ইডিয়ট, জড়বুদ্ধি সম্পন্ন, এটা ডেফিনেশনটা কিরকম হইতে পারে স্যার? এক্সাম অনেকেই তার বুদ্ধি টুদ্ধি কম, মানে দেখবেন যে আমাদের চারপাশে অনেকেই আছে যে সে পাগল ঠিক না, বাট তারে কোনো প্রশ্ন টশ্ন করলে সে ঠিকঠাক মতো উত্তর দিতে পারে না, প্রতিবন্ধী, আচ্ছা, বুদ্ধি প্রতিবন্ধী টাইপের অনেকটা। এরকম কেউ যদি নিজের দাবি করে সেক্ষেত্রে কি ধরনের কাগজপত্র দাখিল করা লাগতে পারে? ওই যে আপনি যে এতদিন মানে মামলা করার ক্ষেত্রে, জি স্যার, জড়বুদ্ধির সুবিধা ওই নেওয়ার যে জন্য। আপনি যে মেডিকেল সার্টিফিকেট শো করবেন যে আমি জড়বুদ্ধি সম্পন্ন, এই কারণে এতদিনের মধ্যে মামলা করতে পারি নাই, এই কারণে এতদিন সময় গণনা স্থগিত থাকবে। আচ্ছা, মেডিকেলি এটা আইডেন্টিফাই করা যায় না জড়বুদ্ধির অবশ্যই, জি বিষয়টা? জি জি যে জি বোকা শোকা লোক এটা। জি 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 জি। আচ্ছা, ঠিক আছে স্যার। ঠিক আছে, ধন্যবাদ।